একটাই দাবি, প্রত্যাঘাত। একটাই লক্ষ্য, যোগ্য জবাব। পেহেলগাঁওয়ের নারকীয় সন্ত্রাসের পর কি পদক্ষেপ নিতে চলেছে ভারত, এই নিয়ে জল্পনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেই নিয়েই প্রথম প্রশ্ন। মরুসীমান্তে সপ্তশক্তির গর্জন। রাজস্থানে পুরোদস্তুর যুদ্ধের মহড়ায় সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড। নামল ট্যাঙ্ক, উড়ল হেলিকপ্টার। পরপর নৌসেনা, বায়ুসেনা ও স্থলবাহিনীর মহড়ায় কি যুদ্ধ শুরুর ইঙ্গিত? দ্বিতীয় প্রশ্ন। কাশ্মীরের পরিস্থিতি ঘুরে দেখলেন সেনাপ্রধান। পাকিস্তানিদের ফেরত পাঠাতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই দেশে ফিরেছেন পাকিস্তানে থাকা 287 জন ভারতীয়। প্রত্যাঘাতের প্রত্যাশা কবে পূরণ হবে? তৃতীয় প্রশ্ন। প্রত্যাঘাতের প্রস্তুতির মধ্যেই বিস্ফোরণে গুঁড়িয়ে গেল পেহেলগাঁও হত্যাকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত আদিল সহ 2 জঙ্গির বাড়ি। বান্দিপোরায় লস্করের কমান্ডারকে গুলি করে মারল ভারতীয় সেনা। কবে চরম শাস্তি হবে কাশ্মীরে হিন্দুদের হত্যাকারী আর তাদের মদতদাতাদের? এই প্রশ্ন গোটা দেশ করছে। চতুর্থ। দুদিন পরেও খোঁজ নেই পাকিস্তানের হাতে বন্দী রিশার বিএসএফ জওয়ানের। আতঙ্ক আর দুশ্চিন্তায় পরিবার। ফ্ল্যাগ মিটিংয়ের পরেও ইতিবাচক সাড়া দিল না পাকিস্তান। আটক জওয়ানকে ফেরাতে এবার কি কড়া পদক্ষেপ নেবে ভারত? পঞ্চম প্রশ্ন। নৃশংস হত্যালীলা চালিয়েও মানুষের মনোবল ভাঙতে পারল না জঙ্গিরা। পেহেলগাঁও কাণ্ডের পরেও অমরনাথ যেতে উৎসাহ তুঙ্গে তীর্থযাত্রীদের। এভাবেই ভয়ের মেঘ কাটিয়ে কবে শান্তির সূর্য উঠবে উপত্যকায়? ষষ্ঠ প্রশ্ন। ভেঙে পড়েছিল জেলার প্রশাসনিক ব্যবস্থা। মুর্শিদাবাদ হিংসা নিয়ে কড়া রিপোর্ট জাতীয় মহিলা কমিশনের। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলার এসপি বদলের নির্দেশ দিল রাজ্য সরকার। সরকার কি কার্যত মেনে নিল যে মুর্শিদাবাদে পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছিল পুলিশ? তবে আজ শুরুতেই দেখাবো জলে, স্থলে, অন্তরিক্ষে সামরিক বাহিনীর মহড়া। কাশ্মীরে জঙ্গি দমন অভিযান। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর ক্রমশ চড়ছে পারদ। দেখুন। পেহেলগাঁওয়ের প্রত্যাঘাত কবে, কখন, কিভাবে? পাকিস্তানকে শিক্ষা দিতে কি পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার, জানতে উদ্গ্রীব দেশবাসী। যুদ্ধজাহাজ থেকে মিসাইলের মাসেল পাওয়ার প্রদর্শন থেকে রাফাল, সুখোইয়ের গর্জন, মরুভূমিতে ট্যাঙ্কের দাপট, বাতাসে এখন বারুদের গন্ধ। This is actually a right time to engage Pakistan in a conflict because they will suffer both economically and militarily. কাশ্মীরে জঙ্গির বাড়ি ধ্বংস, এনকাউন্টারে লস্কর কমান্ডারকে নিকেশ, ক্রমেই বাড়ছে উত্তেজনার পারদ। এরই মধ্যে রাজস্থানের মরুভূমিতে যুদ্ধের মহড়ার ছবি সামনে এনেছে ভারতীয় সেনাবাহিনী। ট্যাঙ্ক, সাজোয়া গাড়ির গর্জন, এ যেন পুরো দস্তুর যুদ্ধের প্রস্তুতি। এদিনই কাশ্মীর পৌঁছেছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। Now it is clean, simple hostility between us and Pakistan, and we have to do something decisive now. পেহেলগাঁও হামলায় যুক্ত জঙ্গির বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে বিস্ফোরণে। सजा मिलनी चाहिए अगर आपका बेटा, क्योंकि उसके ऊपर गंभीर आरोप लगे हैं, 26 लोगों की मौत हो गई है, क्या सजा मिलनी चाहिए? जी ये बोल रही है कि ये जो वहाँ पे बेगुनाह लोग मारे गए हैं, तो अगर मेरे बेटे ने ऐसा कुछ किया है तो उसको सजा दिया जाए। কাশ্মীরের বান্দিপোরাতে লস্করি তৈবার এক শীর্ষ কমান্ডারকে খতম করেছে ভারতীয় সেনা। শুক্রবারই কাশ্মীরে পৌঁছেছেন রাহুল গান্ধী। I think it's very important that all of us stand together, stand united. 1971 সালে পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানকে দুটুকরো করে দেওয়ার স্মৃতি উস্কে দিয়েছেন উদ্ধব ঠাকরের শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আজ ইন্দিরা গান্ধীকে দেশের খুব মনে পড়ছে। জয় হিন্দ। ঠিকই তো বলেছে। এই ইন্দিরা গান্ধীর নেতৃত্বে প্রথম পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন।
পাকিস্তানি নাগরিকদের ইতিমধ্যে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ফেরানো নিয়ে শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পরশুদিন পাকিস্তানকে কূটনৈতিক আঘাতের পর এবার গা ঘামাচ্ছে ভারতের সামরিক বাহিনী। প্রিয়জন হারানো পরিবারগুলোর মতোই পেহেলগাঁওয়ে কাণ্ডের বদলার অপেক্ষায় প্রহর গুনছে গোটা দেশ। ইতিমধ্যেই সমুদ্রে ভেসেছে রণতরী, উড়েছে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমানের গর্জন আকাশে, আর মরুভূমিতেই আগের প্যাকেজে আপনারা দেখলেন সেনার সাঁজোয়া গাড়ি আর ট্যাঙ্ক। জলে, স্থলে, অন্তরিক্ষে ভারতের 3 বাহিনীর এই মহড়া দেখে সীমান্তের ওপারে ত্রাহি ত্রাহি রব শুরু হয়ে গেছে। কিন্তু আমি আসবো একদম উল্টো দিক থেকে। অনেকে এটাও বলছেন যে ফাঁকা বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে লাভটা কি? দেখুন, বার্তাটা খুব পরিষ্কার, আর সেই বার্তা নিয়ে আমার প্রথম বক্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে আসবো। যে ভারতের মাটিতে জঙ্গিদের আর ঠাঁই নেই। বার্তা বোধহয় কর্নেল দাস এটাই, মানে দুটো তো সম্ভাবনা। একটা হচ্ছে তল্লাশির সময় বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরক লুকিয়ে রাখা ছিল, আর একটা হচ্ছে বিস্ফোরণ ঘটিয়ে দেয়া হয়েছে। আমি বলছি যেটাই হোক না কেন, দেশ সাফ করে, নিজের ঘরটাকে সাফ করে তারপর কি পিওকেতে ঝাঁপানোর কথা ভাবছে ভারত? আমরা জানি না, সবটাই সম্ভাবনা। কিন্তু কর্নেল দাস কি বলছেন শুনবো। শুভ সন্ধ্যা। আমি শহীদ জন্টু শেখ, যে প্যারা কমান্ডো, গতকাল তার নিথর দেহ এখানে পৌঁছেছে, তাকে স্যালুট করে আমি আমার বক্তব্য শুরু করছি। যেই প্রশ্নটি আমাদের সঞ্চালক রাখলেন, যে বার্তা পরিষ্কার, এখানে আর আমরা এই উগ্রপন্থা সহ্য করব না। আর যেখানে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে আলাদা করে হত্যা করেছে, সেখানে আমাদের বক্তব্য একদম পরিষ্কার। কারণ এই ধরনের অত্যাচার, এই ধরনের নরসংহার আর সহ্য করার মতো অবস্থায় ভারত নেই। আজকে কাশ্মীরের কথা যদি বলতে যাই, তার আগে আমি কয়েকটা জিনিস বলে তারপর আমি কাশ্মীরে আসব। আজকে যে সারা পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী দেশগুলো, আর আরেকটা হচ্ছে একনায়কতন্ত্রে বিশ্বাসী দেশগুলো। তাতে দক্ষিণপন্থীরাও আছেন, বামপন্থীরাও আছেন। এবং দেখা যাচ্ছে ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে সারা জায়গায় এই যে দক্ষিণপন্থী উগ্রপন্থা, বিশেষ করে ইসলামিক মিলিটেন্সি, এইটাকে ওরা আর গ্রহণ করছে না। যাই হোক, আমাদের কাছে তো কোনো উপায় নেই, আমাদের প্রতিবেশী এমন একজন দেশ। ভারতের যদি আপনি উপমহাদেশের অবস্থাটা দেখেন, এটা শুরু হয়েছিল মলদ্বীপ থেকে, কিন্তু মলদ্বীপ বুঝে গেল যে চীন কোনো সাহায্য করতে পারবে না, ভারতের সাথে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করলো। তারপরে আসলো শ্রীলঙ্কায় মাওবাদী একজন প্রাইম মিনিস্টার, তিনিও বুঝে গেছেন ভারতের সাথে থাকতে হবে। বাংলাদেশের যে অবস্থা, সাথে লাস্ট যে খবর আমরা পেলাম যে ইউনিস এখন পাকিস্তানকে বলছে 1971 সালের জন্য ক্ষমা চাও আর $24 বিলিয়ন দাও। পাকিস্তান তো ভিখারি, ওপর থেকে দেবে। যাই হোক, ভারতকে এখন সবাই স্বীকৃতি দিচ্ছে একজন উদীয়মান শক্তিশালী দেশ হিসেবে। এখন আমি বলতে চাই জেএনকের সিনারিওতে যে যেই জিনিসটা হয়েছে, আমি গত 12 দিন লে লাদাখ এবং জম্মু কাশ্মীরের একটা অংশে আমি ছিলাম। আমি খুব উৎসাহিত ছিলাম যে সমস্ত জিনিস পরিবর্তন ঘটছে, লোকের মুখে হাসি খুশি, আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। কিন্তু যেই মিলিটেন্টরা এই অ্যাকশনটা করলো, আমি তাদের নাম বলে তাদের গুরুত্ব বাড়াতে চাই না, তারা প্রথম আঘাতটা করলো কাশ্মীরের অর্থনীতির উপর। কারণ কাশ্মীরের যে এখন লেটেস্ট ডাটা আপনারা মিডিয়াতে দেখেন, 60 জন থেকে 65 জন বিদেশি মিলিটেন্ট ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জঙ্গলে, তারা কোনো রিক্রুটমেন্ট পাচ্ছে না, মাত্র 20 জন পেয়েছে। তো সেই জন্যই তারা এই আঘাতটা এনেছে যে আবার দারিদ্র ফিরিয়ে আনো, আমরা কিছু টাকা পয়সা দিয়ে তাদের আবার আমাদের গ্রুপে নিয়ে আসবো। তো সেইটা করতে গিয়ে তারা ভারতে যথার্থ বলেছেন। মানে আমি বলছি এই যে পাথর ছোঁড়া তো লোক পাওয়া যাচ্ছিল না, একটার পর একটা রিপোর্টে এসেছে। একদম ঠিক বলে, আবার যার ফলে দারিদ্রটা ফিরিয়ে আনতে হবে, যাতে আবার জঙ্গি সন্ত্রাসবাদ ওই দারিদ্রের অজুহাতে আবার ভালো করে শেকড় গাড়তে পারে, শেকড় গাড়ার চেষ্টা করছে। এবং এই আঘাত
140 কোটি যে আমাদের দেশবাসীর কাছে এটা চরম আঘাত, এবং তারা অ্যাকশন চায়। আর কোনো শহীদের সামনে গিয়ে স্যালুট চায় না, যে বড় বড় মন্ত্রীরা বড় বড় সেনানায়করা গিয়ে স্যালুট করছে, সেটা তো আমাদের করতেই হবে, কিন্তু আর ওরা চায় না, আর ওরা এরকম বডি ব্যাগ চায় না, তারা চায় অ্যাকশন। মাকড়সার জাল আমরা রোজ পরিষ্কার করছি, এখন সময় এসেছে মাকড়সাকে হত্যা করা। এই যে জঙ্গির জাল বিস্তার হচ্ছে, এইটা বন্ধ করতে হবে, এবং এর অরিজিন কোথায় সেটা খুঁজে বের করার কোনো আমাদের কোনো প্রমাণের দরকার নেই। এখন ভারত সামরিক শক্তির বলে, কারণ সমস্যাটা দাঁড়াচ্ছে কি, প্রথাগত সেনাবলের বিরুদ্ধে লো ইন্টেন্সিটি কম্ব্যাট অপারেশন, যেটা অপ্রথাগত সমর যে যুদ্ধটা, যেটা দুটো সামরিক শক্তির বৈষম্যের যে গ্যাপ থাকে সেটাকে পূরণ করে পাকিস্তান এতদিন চালিয়েছে। এখন আমাদের যে শক্তি প্রথাগত সেনাবাহিনী দিয়ে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেওয়া। একদম ধন্যবাদ কর্নেল দাস। আমি নিঃসন্দেহে শক্তির তুলনায় আসব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন কর্নেল দাস, যে কফিনবন্দি ওই নিথর দেহগুলোর সামনে স্যালুট চায় না, অ্যাকশান চায় দেশবাসী। আমি ঠিক এই জায়গা থেকে আমার পরের অ্যাকশানের অংশে আসব, সেটা হচ্ছে অনন্তনাগ এবং পুলওয়ামায় বিস্ফোরণ হলো এবং এই পেহেলগামে হামলাকারী 2 জঙ্গির বাড়ি উড়ে গেল। আমি আসব, কারণ এই বাড়ি দুটোতে আমার সহকর্মী বিজেন্দ্র সিংহ সে আজকে ভিজিট করেছে। এই মুহূর্তে বিজেন্দ্র দাঁড়িয়ে আছে পেহেলগামে। আমি আসব, তার আগে প্রতিবেদনে আপনাদের দেখাবো যে এই 2 জঙ্গির বাড়ি বিস্ফোরণে আজকে কার্যত ধূলিসাৎ হয়ে গেল। দেখুন, কাশ্মীরে অ্যাকশন, আঘাতের পর প্রত্যাঘাত, বিস্ফোরণে শেষ জঙ্গির বাড়ি। এটা আদিলের বাড়ি, যেখানে গতকাল রাত্রিরে নিরাপত্তারক্ষীরা এসেছিলেন, সিকিউরিটি ফোর্সেসরা এসেছিলেন তল্লাশি চালাতে, এবং সেখানে বিস্ফোরণ হয় এবং তারপর এই চিত্রটা তার বাড়ির এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। 12:30 बजे के जोरदार धमाका हुआ जो पूरे इलाके में उसकी आवाज़ सुनाई दी। तो सुबह जब हमने देखा तो यही देखा कि इसका जो ये मकान है ये ज़मीन बोस हुआ है। গোয়েন্দাদের অনুমান, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড এই আদিল গুরি। একাধিকবার পাকিস্তানে গেছে সে, প্রশিক্ষণও নিয়েছে। তদন্তকারীদের অনুমান, পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়ঙ্কর হামলার পরিকল্পনা তারই। হামলার 3 দিন পরও এখনো অবধি আদিল ধরা না পড়লেও বিজবেহেরায় তার বাড়ি এভাবেই নিশ্চিহ্ন করে দেওয়া হলো। आदिल के पिता, उसके 2 सगे भाई और 2 उसके चचेरे भाइयों को पहलगाम में जब आतंकवादी हमला हुआ उसके बाद ही उनको हिरासत में लेकर पुलिस प्रशासन जा चुका था, और ये उसका घर है जहां पर बीती रात सुरक्षा बल आए और उसके बाद इसको जमींदोज कर दिया गया। टेंशन में पता क्या बोल रही है? जी मैम, ये बोल रही है कि वो 2018 में यहाँ से चला गया है। वो पता नहीं है कि एग्ज़ाम देने के लिए गया था, उसके बाद से आज तक नहीं मिला है। बाद में ये बोल रही है कि जो उधर पहलगाम में हमला हुआ है, जो हमारे भाई बहन उधर शहीद हो गए हैं, वो भी हमारे बच्चे हैं। हम कंडम करते हैं, अफसोस करते हैं इसका। क्या सजा मिलनी चाहिए अगर आपका बेटा, क्योंकि उसके ऊपर गंभीर आरोप लगे हैं, 26 लोगों की मौत हो गई है, क्या सजा मिलनी चाहिए? जी, ये बोल रही है कि ये जो वहाँ पे बेगुनाह लोग मारे गए हैं, तो अगर मेरे बेटे ने ऐसा कुछ किया है तो उसको सजा दिया जाए। হামলাকারী জঙ্গিদের মধ্যে আদিলের পাশাপাশি রয়েছে আসিফ শেখ, পুলওয়ামার ত্রালের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে আসিফ শেখের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী। তল্লাশি চলাকালীনই তাদের নজরে আসে যে বাড়িতে সন্দেহজনক কিছু মজুত করা হয়েছে। সেনাবাহিনীকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটা আশঙ্কা করেই তড়িঘড়ি সেনারা বাড়ি থেকে বেরিয়ে আসেন, আর বাড়ি থেকে বেরোতেই বিস্ফোরণ হয়। त्राल इलाके में मौजूद हैं और यहाँ पर आतंकी आसिफ के घर की अगर हम आपको तस्वीरें दिखाएं यहाँ पर, तो देखिए यहाँ पर कल रात जो सिक्योरिटी फोर्सेस हैं उन्होंने यहाँ पर सर्च ऑपरेशन चलाया था, और सर्च ऑपरेशन के दौरान जो है वो इस घर के अंदर कुछ सस्पेक्टेड जो चीजें हैं वो मिली थी। हाँ, जिसने ये सब कुछ किया होगा, अगर मेरे भाई ने ही किया होगा तो उसको सजा मिलनी चाहिए। आखिरी बार आसिफ इस घर में कब आया? आखिरी बार तो वो 2021 में ही आए हैं। 2022 जब वो गए हैं। हाँ, गए दहशतगर्दों के साथ गए हैं। 22 এপ্রিলের হামলায় যে 4 জন জঙ্গি যুক্ত ছিল তার মধ্যে আদিল ও আসিফ দুজন কাশ্মীরেরই বাসিন্দা। বাকি দুজন হাশিম মুসা এবং আলী ভাই ওরফে তালহা পাকিস্তানি নাগরিক। সূত্রের খবর, তাদের পথঘাট চিনিয়েছিল দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা আদিল হোসেন ঠোকর। কারা কারা শেল্টার দিয়েছিল, কারা কারা এদের 10-12 দিন 15 দিন খাইয়েছে এবং লুকিয়ে রেখেছিল,
এবং যদি এই লোকটা সেই ধরনের বাড়ি ফেলে দিয়ে থাকে, গুঁড়িয়ে দিয়ে থাকে, ভেরি মাচ জাস্টিফাইড। হামলার পর থেকেই চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী, কিন্তু এখনো অবধি অধরা জঙ্গিরা। বিজেন্দ্র সিংহ ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এই মুহূর্তে পেহেলগাঁওতেই দাঁড়িয়ে আছে আমার সহকর্মী বিজেন্দ্র সিংহ। আমি বিজেন, তোমার কাছে যাব যে এই আদিলগুড়ি 2018-তে এই হামলার অন্যতম মাস্টারমাইন্ড মনে করা হচ্ছে এবং বৈধ পাসপোর্ট নিয়ে সে পাকিস্তান চলে যায়। আবার আমি শুনছিলাম তোমার রিপোর্টে বলছিলে যে গত বছর থেকে তার এই দেশে আনাগোনা শুরু হয়ে যায়, তাকে বিভিন্ন সময় দেখা যায়। এক্স্যাক্টলি পেহেলগাঁওয়ে যে স্পটটা হয়েছে যেখানে তুমি আছো তার থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ওই বিজু এরায় বাড়ি। প্রতিবেশীরা কি বলছেন, আশেপাশের লোক কি বলছেন বিজেন? দেখো সুমনদা, আসিফ হোক বা আদিল হোক, প্রতিবেশীরা, আশেপাশের বাড়ির লোক, বাড়ির সদস্যরাও বলছেন কি তাদেরকে শাস্তি দেওয়া হোক। যেই ঘটনা ঘটেছিল 22 তারিখ, সেটার নিন্দা করা হচ্ছে সব জায়গা থেকেই। এবং এই দুই গ্রামে গিয়েও আমি এই চিত্রটি দেখলাম, তাদের যারা প্রতিবেশী রয়েছেন তারা বলছেন তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আসিফ 2021 সালে গেছে বাড়ি থেকে, তারপরে সে ফেরেনি। 2018 সালে মাস্টার্স করার জন্য শ্রীনগরে গেছিল আদিল, তারপর থেকে সে তার গ্রামে ফেরেনি, কোনো সম্পর্ক নেই তার সঙ্গে। তার দুই ভাই, বাবা মা থাকেন, তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এবং তারাও নিন্দা করছেন যেভাবে এই ঘটনাটি হয়েছে 22 তারিখে, যেভাবে খুন করা হলো 26 জনকে, সেটাতে তারাও নিন্দা করছেন। তবে কোথাও না কোথাও এই প্রশ্নটা বারবারই উঠে আসে সুমনদা, যখনই আমরা দেখি এই ধরনের ঘটনা ঘটে, কি স্থানীয় সাপোর্ট কোথা থেকে তারা পাচ্ছে। কেন কি পাকিস্তান থেকে ট্রেন্ড করে আসার পর যারা পাকিস্তান থেকে জঙ্গিরা এখানে আসেন, তারা কিন্তু বিভিন্ন টেরেন্সগুলো জানে না, এখানে কোথাও থেকে কোথাও যেতে হবে, কোথায় অস্ত্রগুলো যদি লুকোতে হয় সেটা লুকোতে হবে, কোথাও স্কেপ রুট কীভাবে ঠিক করতে হবে, সেটার জন্য যদি স্থানীয় সমর্থন না থাকে, স্থানীয় যোগাযোগ না থাকে, তাহলে সেটা ততটা সফল হবে না। কেন আমরা দেখছি 4 দিন ধরে চিরুনি তল্লাশি চলছে, এখনো লোকেট করা যায়নি 4 জনকে। 3 জনের স্কেচ প্রকাশ করেছে অনন্তনাগ পুলিশ। কারণটা পরিষ্কার, সেটা হচ্ছে যেহেতু আদিল লোকাল এবং পাকিস্তান থেকে যারা এসছে তারা তো সাউথ কাশ্মীরটা চেনে না, যার ফলে স্থানীয় আদিল এই পুরো নাশকতাটা, এই পুরো নারকীয় ঘটনাটা একেবারে এক্সিকিউট করতে একেবারে অপরিহার্য রোল প্লে করেছে। হ্যাঁ সুমন, একদম রোল তো তার রয়েছেই। কেন 2018 সালে সে যখন প্রথমেই পাকিস্তানে যায় ভ্যালিড ভিসা নিয়ে আর টারি বর্ডার থেকে, তারপর থেকে সে ফেরেনি। তার কোনো ট্রেস এখন ইন্টেলিজেন্স এজেন্সিগুলো করতে পারছিল না। এদের কাছে রিপোর্ট আসে ইন্টেলিজেন্সের কাছে কি গত বছর সে ভারতে আবার ফিরে আসে এবং কাশ্মীরে সক্রিয় হয়। দক্ষিণ কাশ্মীরে বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে সেটার জন্য, বিশেষ করে টিআরএফ যেটা ফর্ম হয়েছিল 370 বিলুপ্ত করার পর থেকে, দ্য রেজিস্ট্যান্স ফোর্স, সেটাকে বলা হচ্ছে অফশুটই হলো লাক্সার-এ-তয়বার, যেখানে সে যোগ দিয়েছিল পাকিস্তানে গিয়ে। সেখানে সে ট্রেনিং করে তাদেরকে এবং তারপর গত বছর সক্রিয় হয় এই অনন্তনাগ এলাকাতে এসে। এবং তার একটা সাপোর্ট তো রয়েছেই, এটা এখন স্পষ্ট হয়ে গেছে। গতকাল তাকেই খুঁজতে গিয়ে তার গ্রামে গেছিল সেনাবাহিনী এবং বাকি জওয়ানরা গেছিলেন এবং সেখানে তাকে না পেয়ে পরে দেখা যায় তার বাড়ি থেকে বিস্ফোরণ হয়। মনে করা হচ্ছে সেখানে কিছু বিস্ফোরক হয়তো ছিল, সেটাই যখন তল্লাশি তারা করছিলেন সে সময় বিস্ফোরণ হয়। কেন কি কেউ আহত হয়নি, সার্চ করার আগে বাড়ির বাকি সদস্যদেরকে তারা বের করে দিয়েছিলেন এবং তারপরে ঘটনা ঘটেছিল। এবং তুমি যেটা বললে সুমনদা, অবশ্যই এই স্থানীয় সাপোর্ট না থাকলে এত বড় অপারেশন করে এতদিন অবধি লুকিয়ে থাকা সম্ভব নয়। অনেক ধন্যবাদ বিজেন্দ্র, তুমি পরিস্থিতির দিকে ওখান থেকে নজর রাখো। আমি দর্শকদের বলবো যে একেবারে জিনিসটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে বৈধ পাসপোর্ট নিয়ে পাকিস্তান গেছে আর অনুপ্রবেশকারী হিসেবে রাস্তা চিনিয়ে দিতে, পুরো জিনিসটা ব্লুপ্রিন্ট তৈরি করতে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে এইসব জঙ্গিরা। আমি এখান থেকে ওই 26 জনের যন্ত্রণার কথা, তাদের জীবিত স্ত্রীদের চোখের জলের কথা আমরা যেন ভুলে না যাই। যন্ত্রণার একটা ছবি গতকাল থেকে আমাদের সামনে আসছিল, সেটা হচ্ছে বিএসএফের রিশরাস সেই জওয়ান PK সাউ। আজকে তার বাবা মা তার পথ চেয়ে বসে আছেন। এখনও পর্যন্ত পাকিস্তান দুটো ফ্ল্যাগ মিটিং হয়েছে, তারপরেও কোনো সাড়া দেয়নি। স্বামীর অপেক্ষায় রাত জাগছেন অন্তঃসত্ত্বা স্ত্রী। এই যন্ত্রণার ছবিটা দিয়ে সরাসরি রিশরায় যাব এবং বিএসএফ কর্তা সমীরদা আমাদের সঙ্গে আছেন, সমীরদার কাছে আসবো। কিন্তু তার আগে ছবিটা আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কীরকম দেখাবো। 48 ঘন্টা পার, এখনো খোঁজ নেই পাক বাহিনীর হাতে আটক বাঙালি বিএসএফ জওয়ানের। ওর বউর অবস্থা ঠিক নেই, ওর মায়ের অবস্থা ঠিক নেই। আটক বিএসএফ জওয়ানের এই চোখ বাঁধা ছবি প্রকাশ করেছে পাকিস্তান। ফ্ল্যাগ মিটিং হলেও পাকিস্তানের তরফে এখনো মেলেনি ইতিবাচক কোনো সাড়া। জওয়ানের পথ চেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বাবা, অসুস্থ হয়ে পড়েছেন স্ত্রী।
বিএসএফ এর তরফে একটা ফোন করা হয় এবং সেই ফোনে জানানো হয় যে দু দেশের কমান্ডারদের মধ্যে মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে আশাবাদী আলোচনাই হয়েছে এবং দ্রুত তাদের ঘরের ছেলেকে কিন্তু ঘরে ফিরিয়ে আনা হবে। 4 दिन हो गया, लड़का से मंगल के रात में बात हुआ, तब से बात नहीं हुआ। বিএসএফ জওয়ান পুনম কুমার সাউয়ের বাড়ি হুগলির রিষড়ায়, পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন। 18 বছর ধরে সীমান্ত রক্ষার দায়িত্ব সামলাচ্ছেন। সূত্রের খবর, বুধবার ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন তিনি। তখন তাকে আটক করে পাক রেঞ্জার্স। ওনারা বললেন যে ফ্ল্যাগ মিটিং হয়েছে, ফ্ল্যাগ মিটিং হয়েছে, যা হবে ভালোই হবে বলে বললেন। केंद्र सरकार, राज्य सरकार या गृह मंत्री, प्रधानमंत्री, रक्षा मंत्री সবাইকে আমি আপিল করছি কি যত তাড়াতাড়ি হোক আমার ছেলেকে রিলিজ করো, ভারতে নিয়ে আসো। বৃহস্পতিবার পুনমের বাড়িতে যান স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতারা। পুনমের স্ত্রীকে ফোনে আশ্বস্ত করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। ভারত সরকার সম্পূর্ণ সক্রিয়, দেশের গৃহমন্ত্রী সম্পূর্ণ সক্রিয়। একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে দেশ যেভাবে পারে যত রকম প্রচেষ্টা করতে পারে তাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। 6 বছর আগে বিমান ভেঙে পাকিস্তানের হাতে আটক হন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান। তারপর তাকে ফিরিয়ে দিয়েছিল পাকিস্তান। সুকান্ত মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সরাসরি রিষড়ায় চলে যাব। আমার আরেক সহকর্মী কয়েকদিন আগেই পেহেলগাঁওতে যে ছিল সুকান্ত মুখোপাধ্যায়, সুকান্তর কাছে। সুকান্ত, আমি কালকেও বলছিলাম, বারবার মনে পড়ছে এই রিষড়ার ঘটনায় 2019-এর 27শে ফেব্রুয়ারি সেই বালাকোট এয়ার স্ট্রাইকের পর অভিনন্দন বর্তমান MiG-21 থেকে ভেঙে পড়লেন, পাকিস্তান বন্দি করেছিল। সৌভাগ্যের বিষয় যে দুদিনের মধ্যে কিন্তু পাকিস্তান অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিয়েছিল। আজকে দুর্ভাগ্যজনকভাবে প্রায় 3 দিন হতে চলল পাক সেনার হাতে এই PK সাউ বিএসএফ জওয়ান, ইনি বন্দি আছেন। পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা কত উদ্বেগে আমরা দেখতে পাচ্ছি। আমি বলছি যে সর্বশেষ কোনো কমিউনিকেশন হয়েছে সরকারের তরফ থেকে বা বিএসএফের তরফ থেকে, সুকান্ত? দেখো, এখনো পর্যন্ত সর্বশেষ কোনো কমিউনিকেশন বা যোগাযোগ বিএসএফ এর তরফে করা হয়নি। যেখানে শেষ মুহূর্তে পোস্টিং ছিলেন বা যেখান থেকে কার্যত পাকিস্তান রেঞ্জারদের হাতে আটক হন এই PK সাউ, এবং 18 বছর তিনি বিএসএফ এ কর্মরত। শেষ তার পোস্টিং ছিল কিন্তু এই একেবারে পাঞ্জাবে, এবং সেইখান থেকে দাঁড়িয়ে বুধবার তিনি যখন এই ডিউটিতে যান তারপরে তিনি কিন্তু পাক রেঞ্জার্সদের হাতে ধরা পড়েন। আজকে শুক্রবার, মাঝে কেটে গেছে প্রায় 3 দিন। এখনো পর্যন্ত দুশ্চিন্তায় কাটাচ্ছে তার পরিবার। বাড়িতে রয়েছেন সবথেকে ছোট ছেলে তিনি, তার বাড়িতে রয়েছে অন্তঃসত্ত্বা স্ত্রী, তার 8 বছরের ছেলে, এবং এই মুহূর্তে ছেলের ছবি কার্যত এভাবেই চোখে দেখার চেষ্টা করছেন। মোবাইলে স্ক্রিন সেভার যেটাতে রয়েছে তার ছেলের ছবি দেখা যাচ্ছে যে উর্দি পরা অবস্থাতে হাতে তার একেবারে রাইফেল রয়েছে, এবং এই ছবি গত 3 দিন ধরে তিনি দেখে যাচ্ছেন। সরাসরি কথা বলবো, বুধবারের ঘটনা, তারপরে আজকে প্রায় 3 দিন কেটে গেল। কতটা দুশ্চিন্তায় কাটছে আপনাদের? আমাদের তো যা চিন্তা আছে, আজকে 3 দিন হয়ে গেল, কোনো খবর নেই। আমাদের এই চিন্তা করছি কখন ছাড়বে, কখন আসবে, কখন বাড়ি আসবে। আমি সবাইকে, কেন্দ্র সরকারকে আবেদন করছি, মোদী সরকারকে নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিতাভ সাহা, রাজনাথ সিং, রক্ষা মন্ত্রীকে, তাকে আমি আপিল করছি কি আমার ছেলেকে তাড়াতাড়ি রিলিজ করা হোক, আবার দেশের রক্ষার মধ্যে লেগে যায়। আর দেশের জন্য আবার লেগে যাক। আমার এই চিন্তা আছে, বাড়িতে খাওয়া দাওয়া জল খেয়ে খেয়ে আমাদের থাকছি। ওর বউরের অবস্থা ঠিক নেই, ওর মায়ের অবস্থা ঠিক নেই। আমাদের শুধু এটাই চিন্তা করছি আমার ছেলে কখন আসবে। আমি এই ছবি, মোবাইলে ছবি দেখে দেখে আমি শান্তি পাচ্ছি। চোখ ধরে আসছে তার, এবং তুমি দেখতে পাচ্ছ স্বাভাবিকভাবে এই বৃদ্ধ ভোলানাথ সাউ 18 বছর ধরে তার ছেলে বিএসএফে কর্মরত অবস্থাতে রয়েছেন সুমনদা, এবং এই ছবি দেখেই কিন্তু তার দিন কাটছে। কবে তিনি একেবারে সশরীরে নিজের ছেলেকে দেখতে পাবেন সেই প্রহর কিন্তু তিনি গুনছেন। আপনার স্ত্রীও অসুস্থ হয়ে পড়েছেন, জওয়ানের ওয়াইফ, তিনি নিজেও প্রেগনেন্ট। বৌমা অসুস্থ, তারপরে প্রেগনেন্ট, বৌমা প্রেগনেন্ট রয়েছে। আমার বউ এটা আপনাকে ব্রেন স্ট্রোকে ট্রিটমেন্ট চলছে, ওষুধ খেয়ে খেয়ে আমাদের ওটা বেঁচে আছে। কখন দাঁত লেগে যাচ্ছে, আমাদের জল দিয়ে দাঁত ছাড়াচ্ছি দুজনে।
এর আগে আমি কিছু বলতে পারছি না। আমি আবেদন করব कि श्री नरेंद्र मोदी प्रधानमंत्री, श्री अमिताभ शाह की गृह मंत्री, যার रक्षा मंत्री राजनारायण सिंह, এই তিনজনকে আমি আবেদন করছি যে যতই তাড়াতাড়ি হোক আমার ছেলেকে রিলিজ করা হোক। একদম একদম ধন্যবাদ সুকান্ত। আমি বলছি বৃদ্ধ বাবা মা, অন্তঃসত্ত্বা স্ত্রী, যন্ত্রণা চোখে দেখা যায় না, কিন্তু ভরসা হারাতে বারণ করব, তার কারণ দিনের পর দিন চন্দু চাওয়ানের কথা আমরা রিপোর্ট করেছি, 4 মাস পরে অবশেষে পাকিস্তান তাকে ছেড়েছিল। এখন 2 দিন অতিক্রান্ত ঠিকই, কিন্তু আশা তারা যেন না ছাড়েন। আমি বলছি বিএসএফ জওয়ান, কোন বিএসএফ? সেই বিএসএফ যারা 3323 কিলোমিটার দীর্ঘ শুধু ভারত পাকিস্তান সীমান্তটা যদি আমি গুনি, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, এলওসি ইনক্লুডেড, এই গোটা জায়গাটা 3323 কিলোমিটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্ট্রেচটা সেটাকে পাহারা দেয়। আজকেই আপনাদের জানিয়ে রাখবো যে বিএসএফের ডিজি দলজিৎ চৌধুরী তিনি ইউনিয়ন হোম সেক্রেটারি গোবিন্দ মোহনের সঙ্গে দেখা করেন এবং এই যে বাঙালি বিএসএফ জওয়ানের বিষয়ে যাবতীয় তথ্য তাকে ব্রিফ করেন। আমি ঠিক এই প্রশ্নে প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের কাছে আসব। সমীরদা, দুটো ফ্ল্যাগ মিটিং ভেস্তে গেছেই বলা যায় ইতিমধ্যে। অভিনন্দন বর্তমানকে 2 দিনের মধ্যে তাকে ছেড়ে দিয়েছিল পাকিস্তান। পিকে সাহেবের ক্ষেত্রে কোথাও উদ্বেগ কি বাড়ছে? অলরেডি 2 দিন অতিক্রান্ত বলেই বাবা মা বোধহয় এতটা চিন্তিত। আমি আজকে কথা বলার সুযোগ হয়েছিল ছেলেটির বাবার সঙ্গে। আচ্ছা, আজকে আমি ব্যক্তিগতভাবে, আমাকে শুভঙ্কর বাবু উনি বোধহয় জিজ্ঞেছিলেন, তখন আমাকে ধরিয়ে দেয় টেলিফোনটা। এবং প্রথমে যখনই জানলো যে আমি বিএসএফে ছিলাম, প্রথম কথা বললেন যে জয় হিন্দ সাহেব, বেশ মজবুত গলায়, উইচ ইন্সপায়ার্ড আমাকেও ব্যক্তিগতভাবে, যে এই সিচুয়েশনে সে কিন্তু সেই এটিকেটটা ভোলেনি যে জয় হিন্দ সাহেব। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে ওই ছেলেটি কোথায়, তোমার ছেলেটি কোথায় ছিল, পোস্টেড কোথায় ছিল? তখন আমি জানলাম যে 20 ব্যাটালিয়ন লোকেটেড নিয়ার পাঠানকোট, ওইখানে রয়েছিল। আর এই যে ছেলেটি, এদের ওখানে যে বার্বড ওয়্যার ফেন্সিংয়ের আগে যে কাল্টিভেশনটা হয়, সেই কাল্টিভেশনের ওখানে ওদের বলা হয় মানে লোকালি কিষাণ গার্ড, যারা ওই চাষবাস করে তাদের এরা প্রহরা দেয় আর কি। এবং সেই জায়গাটায় যখন এই কিষাণ গার্ডের, ও সেই দিন পার্টিকুলারলি একটু অসুস্থ ছিল মনে হয়। কারণটা হচ্ছে যে ও যে জায়গাটায় গেল, তারপরে ওর বাবা যেটা কথাটা বললেন যে ও হোলিও খেলে গেছে, কিন্তু ওর মনে হচ্ছিল যে কেন ওই গরমের মধ্যে একটা গাছের ছায়া পেয়েছিল, ও সেখানে যেয়ে বসেছিল। এখন বসার পরে হঠাৎ 2 চোখ লেগে গেছে। ওরা এসে প্রথমে রাইফেলটা নিয়ে নেয়, রাইফেলটা নিয়ে তারপরে ওকে ধরে নিয়ে যায়। যে রিপোর্টটা আরেকটা পাওয়া গেল আরেকটা জায়গায়, যে ওই যে এসছিল রেঞ্জার্সের, তার সঙ্গে 2 জন সিভিল ড্রেসে ছিল, হোয়াইট ড্রেসে, হুইচ ক্লিয়ারলি ইন্ডিকেটস আইদার দে আর ফ্রম আইএসআই অর অন্য যে লোকাল এজেন্সি আছে তাদের কেউ হবে। এবং তারপরে যেটা হলো, আমি একটুখানি আমরা অতীতে যে হয়েছে সেটাকে একটু বলার সুযোগ যদি দাও তুমি। একদম একদম। এইগুলো কিন্তু আমাদেরও যথেষ্ট ভুগতে হয়েছে ওয়েস্টার্ন বর্ডারে, ইস্টার্ন বর্ডারে তো বটেই। সেই জায়গায় একটা ছোট্ট আমি উদাহরণ দিচ্ছি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে যে এটা অনেকেই জানেন যে RS পুরা বলে জায়গাটা, যেখান থেকে UN কনভয় ওরা যাতায়াত করে, আর পাশেই সুচেতগড় বলে একটা গ্রাম। এখন ওখানে দুধ খুব সস্তায় পাওয়া যেত আর কি, এবং খুব ভালো ভালো অ্যানিমালসগুলো। হঠাৎ আমার কাছে, আমি তখন অ্যাডজুটেন্ট কাম সেকেন্ড ইন কমান্ড RS পুরাতে, তো আমার কাছে খবর আসলো যে স্যার ওয়াতে हमारे कोई मवेशा और बोले भैंस के बोले मवेशा कोई 40টা নিয়ে উঠে চলে গেছে। বললাম ঠিক আছে, তো গিয়েছে তো কী হয়েছে, এক্ষুনি যাও, ওরা খালি গরু উঠিয়েছে, তোমরা গরুর সঙ্গে মানুষ উঠাবে, আই উইল টেক কেয়ার। অ্যান্ড বিহোল্ড, আমি ওদেরও পাঠালাম এই যে সুচেতগড়ের, বললাম যে তোমারা হুয়া है नुकसान तुम्हारा ज़्यादा है, हम साथ है, दोनों मिल के करेंगे। ওইটা যাওয়ার পরে ওরা মানে দে আর টোটালি টেকেন আনগার্ডেড, অ্যাবসলিউটলি, যে এটা হতে পারে বলে। তারপরে ওটা যখন হলো, ওদের নিয়ে আসলো, আর সবচেয়েতে যারা গেছিলো, যার সুযোগ ছিল, সবচেয়ে ভালো ব্রিডের অ্যানিমাল নিয়ে আসছে ওখান থেকে। তারপরে ওরা বললো যে পাকিস্তান থেকে বোধহয় এদেরও কিছুটা দোষ ছিল, এই যে সুচেতগড়ে যাদের, তাদের একজনকে আবার তুললো, নিয়ে গেল।
আবার সে আমার কাছে খবর আসলো, भाई इस तरह से नहीं चलेगा, इस तरह से नहीं चलेगा, तुम एक दो ज़्यादा ही उठा के लाओ, देखा जाएगा जो भी होगा, गोली वो चलाएंगे हम ही मारेंगे, इसमें क्या है। तो এইটা করার পরে দেখা গেল যে ওরা আস্তে আস্তে কিছুটা নরম হলো। আমরা সবসময় যেখানে থাকি কাশ্মীর, জম্মু কাশ্মীরে পার্টিকুলারলি উই আর আন্ডার আর্মি কন্ট্রোল, অপারেশনাল কন্ট্রোল। অর্থাৎ সমিতদা আপনারা হেড অন গেছিলেন, কিন্তু আমার বক্তব্য যে দুটো ফ্ল্যাগ মিটিংয়ে পাকিস্তানের তরফ থেকে কোনো সদর্থক সাড়া পাওয়া যায়নি। হোয়াট নেক্সট, এবার কি? না না, সদর্থক আমাদের আশা করাটাও ঠিক নয়, কিন্তু আচ্ছা আমাদের আশা করা ঠিক নয় এই মুহূর্তের কথা আমি বলছি, যে যেখানে এই সীমান্তে উত্তেজনা এই বর্তমান যে পরিস্থিতিতে আমাদের এটা আশা করা নয়। কিন্তু আমি যেটা বলেছি যে আজকে যেমন ডিজি চলে গেলেন, তার উপর তো আর কেউ নেই বিএসএফ এর, এখন তাহলে যেতে গেলে মিনিস্ট্রি লেভেলে এখন ওরা এটাকে একটা টোপ হিসাবে ধরে নিয়েছে যে ঠিক আছে আমাদের ধরে নিতে হবে যে ওকে আমরা ফেরত পাবো কি না সের কোনো গ্যারান্টি নেই। লেট আস বি ভেরি অনেস্ট, কারণ ইয়ে করে যদি আসে সবার আনন্দ হবে, কিন্তু যদি না আসতে পারে আমাদের কিন্তু দায়বদ্ধতা বেড়ে গেল। আমরা যারা চাই যে ভারতবর্ষের কারোর কোনো রকম লোকসান না হয়, এবং এই ধরনের যে যারা করেছে তাদের তো আমাদের সাজা দেওয়া উচিতই। এবং শুধু তাই নয়, আজকে ব্যাটালিয়ন সিও যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু ওরা বোধহয় এই সাহসটা পায়নি আর কি, যে ওদেরও যদি কোনোভাবে একটা দুটোকে তুলে আনা যেত তো নেগোসিয়েশনটা ঠিক হয়ে যেত এবং এক জায়গায় হতো। বাট সামহাউ আর আদার এই সিচুয়েশনটা বোধহয় মানে এক্সপ্লয়েট করা মানে সুবিধাও ছিল না, কারণ আগে যেটা ছিল, এটা আমি যেটা কথা বলছি হয়তো অ্যাবাউট 25 ইয়ার্স, 27 না সরি আমি তো বলছি যে অ্যাবাউট 30 ইয়ার্স এগো, রাইট। সুতরাং সেই সময় এখন তো নিশ্চয়ই পরিস্থিতি চেঞ্জ হয়েছে। অনেক ধন্যবাদ সমিতদা। আমি কিন্তু অত্যন্ত সদর্থক ভাবতে চাইবো এবং সম্পূর্ণভাবে আশা করতে চাইবো যে এই পিকে সাউ ইনি ফেরত আসবেন, বাহিনীতে ফেরত আসবেন, বাবা মায়ের কাছে, অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে ফেরত আসবেন সুস্থ এবং নিরাপদে। ভারত সরকারের তরফ থেকে সব ধরনের আমরা আশা করব যে সহযোগিতা, চাপ এবং অবশ্যই যা যা তার জন্য করার ভারত সরকার করবে। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন, সেটা হচ্ছে 72 ঘন্টা এই ঘটনার কেটে গেছে পেহেলগাঁও হামলার, তার মধ্যে একটা সাফল্য ভারতীয় সেনা পেল। লস্কর জঙ্গি আলতাফ লাল্লি এর কারনামা, এর কীর্তি কাহিনীতে আমি আসব, কিন্তু কে এই লাল্লি এবং একে একেবারে সেনাবাহিনীর প্যারা কমান্ডাররা তারা লস্করে তৈবার শীর্ষ নেতা তাকে গুলির লড়াইয়ে নিহত করলো। আমার পরের প্রতিবেদন তাই নিয়ে, তারপর ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো। দেখুন, পেহেলগাঁওয়ের হিন্দু নিধনের পর 3 দিন পার, এখনো অবধি হামলাকারীরা অধরা হলেও তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে পুরোদমে। এদিকে পাকিস্তানকে চাপে রাখতেও জল, স্থল, আকাশ সামরিক প্রস্তুতি চূড়ান্ত ভারতের। উপত্যকা জুড়ে সেনাবাহিনীর কম্বিং অপারেশনও চলছে পুরোদমে। এই জঙ্গি দমন অভিযানেই বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। বান্দিপোরায় সেনা জঙ্গির লড়াইয়ে মৃত্যু হল পাক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবার শীর্ষ কমান্ডার আলতাফ লাল্লির। সূত্রের খবর, আলতাফ লস্করের অন্যতম কমান্ডার এবং রিক্রুটার ছিল। পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল তার নাম। জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে খবর, পেহেলগাঁওয়ে হামলাকারী লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গেও যুক্ত ছিল লাল্লি। পাকিস্তান সাপোর্টেড টেররিস্ট সব সাউথ কাশ্মীরে আছে, কুলিগাম, অনন্তনাগ, বান্দিপুর, এইসব জায়গায় এরা কনসেন্ট্রেটেড হয়ে আছে। এরা হয়তো এখানকার যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স আর আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার্স যারা পাকিস্তানের সাথে যুক্ত তারা অ্যাক্টিভ আছে। আমাদের ইন্টেলিজেন্স সিস্টেম এদের এখনো ক্র্যাক করতে পারিনি। এখন দেখা যাক গভর্নমেন্ট কি করে। এখন 2-3টে অপারেশন চলছে। সেনাবাহিনীর সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বান্দিপোরার কুলনার বাজিপোরার জঙ্গলে কয়েকজন লস্কর জঙ্গি লুকিয়ে আছে খবর পেয়ে শুক্রবার সকালে জঙ্গল ঘিরে অভিযান শুরু করে ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ। লুকিয়ে থাকা জঙ্গিরা হঠাৎ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে। রীতিমতো শুরু হয় সেনা জঙ্গি গুলির লড়াই। সেই সংঘর্ষে লস্করের কুখ্যাত কমান্ডার আলতাফ লাল্লি নিহত হয়। গুলির লড়াইয়ে আহত হন 2 ভারতীয় জওয়ানও। এবিপি আনন্দ। আমি আলোচনার এই পর্বে
আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে এবং এই সন্ত্রাসবাদ জঙ্গি দমন নিয়ে আজকের দিনে সব থেকে বড় খবরে আসবো, সেটা হচ্ছে আমাদের একসময়ের সহযোগী চ্যানেল স্কাই নিউজ। তারা একটি ইন্টারভিউ নিচ্ছিল পাকিস্তানের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী মানে ডিফেন্স মিনিস্টার খাজা এম আসিফের। সেইখানে খুব স্পষ্টভাবে পাকিস্তান এই প্রথম প্রকাশ্যে অন ক্যামেরা স্বীকার করে নিল যে এই সন্ত্রাসবাদী সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতা, তাদের সমর্থন দেয়া, প্রশিক্ষণ দেয়া, অর্থ যোগান দেয়া পাকিস্তান 1-2 নয় 3 দশক ধরে করে আসছে। আবার বলছি, এই অভিজ্ঞতা বিরল, তার কারণ পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার এই প্রথম প্রকাশ্যে স্বীকার করলেন। কীরকম? স্কাই নিউজের অ্যাঙ্কার প্রশ্ন করছেন যে ডু ইউ অ্যাডমিট দ্যাট পাকিস্তান হ্যাজ আ লং হিস্ট্রি অফ ব্যাকিং, সাপোর্টিং, ট্রেনিং অ্যান্ড ফান্ডিং দিজ টেররিস্ট অর্গানাইজেশনস? তার উত্তর হচ্ছে, ওয়েল, উই হ্যাভ বিন ডুইং দিস ডার্টি ওয়ার্ক ফর ইউনাইটেড স্টেট ফর 30 decades অ্যান্ড রেস্ট ইনক্লুডিং ব্রিটেন ইত্যাদি ইত্যাদি। আমি বলছি পেছনে কে কারা মদত দিচ্ছিল, ইউএস ব্রিটেন, সে তো আলাদা প্রসঙ্গ। আমি একটু অডিওটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকার আজকের দিনে দাঁড়িয়ে এই পেহেলগাঁও ঘটনার প্রেক্ষিতে তো বটেই, আপনাদের শোনানোর চেষ্টা করব। You do admit, sir, that Pakistan has had a long history of backing and supporting and training and funding these terrorist organizations. Well, we have been doing this dirty work for the United States for about 3 decades, and West, including Britain. আমি বলছি ব্রিগেডিয়ার দেবাশিস দাস, এই জিনিস আমি কেন বলেছেন, আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে কিনা জানি না, এর থেকে সত্যি তো হয় না, সেটা তো অন্য প্রসঙ্গ, কিন্তু বর্তমান প্রতিরক্ষামন্ত্রী নিজে মুখে অন ক্যামেরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে স্বীকার করে নিচ্ছেন যে তারা সমর্থন দেয়া, প্রশিক্ষণ দেয়া, অর্থ যোগান দেয়া এবং পৃষ্ঠপোষকতা করছেন জঙ্গি সংগঠনের 3 দশক ধরে। এর ব্যাখ্যা কি? হ্যাঁ, এই পুরো ব্যাপারটার ব্যাখ্যা দেওয়ার আগে একটা কথা বলি। এই ভিডিওটা যখন দেখি, তো এটা আমার একটা কমেন্ট করেছি এটাতে। আচ্ছা, সেটাতে লিখেছি, এখনো আছে, ওটা নাম দিয়ে লিখেছি যে অ্যাঙ্কার জিজ্ঞেস করছে, অ্যাঙ্কার যে আর ইউ ওয়ারিড, মানে মাথায় ঘাম পুচ্ছিলেন উনি, একদম, নো ম্যাম দ্য এসি ইজ নট ওয়ার্কিং। এটা আমার কমেন্ট আছে এখন। তো এইবার হচ্ছে কি যে পাকিস্তানের একটা নিউক্লিয়ার টেস্ট যখন সেকেন্ড পোখরান 2 হয়, তখন আমি মানে ভাগ্যক্রমে কাশ্মীরে ছিলাম, মনে আছে, তখন একটা ভয় দেখেছিলাম পাকিস্তানের লিডারশিপের মুখে। তারপরে কার্গিল ওয়ারে যখন ইন্ডিয়ান এয়ারফোর্স টেক অফ করতে শুরু করে, কারণ ওরা বলেছে এটা তো ইন্ডিয়ার প্রবলেম, তো ইন্ডিয়ান প্রবলেম হলে পাকিস্তান এয়ারফোর্স থাকবে না, আমরা থাকবো, কারণ আমরা আমাদের লোককে আমাদের এয়ারফোর্স দিয়ে মারছি। ওরা বলেছে আমাদের কেউ নেই, সেটা অন্য গল্প। তো তখন আরেকটা ভয় ছিল ওদের লিডারশিপের মুখে, এবং এখন আবার সেই ভয়টা দেখছি। খালি এনার না, ডেপুটি প্রাইম মিনিস্টার যিনি, তার মুখেও আজকে ওনাদের পার্লামেন্টে একটা অদ্ভুত দিশেহারা ভয়, এবং তার সাথে যেটা আশিকদার, হ্যাঁ, ডেপুটি প্রাইম মিনিস্টার আশিকদার, একদম, এবং দিশেহারা ভয় ছাড়া একটা যে আমাদের কাছে কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন আছে, আমাদের নেই, ওনাদের আছে। আমি এখান থেকে যে আজকে গোটা দিন জলে স্থলে অন্তরিক্ষে যে তৎপরতা, তার ব্যাখ্যা কি আপনার কাছে? আমি কিন্তু যেটা বলবো আমার ব্যক্তিগত অ্যানালিসিস, আমাকে কেউ ফোন করে না প্রাইম মিনিস্টারের অফিস থেকে। দেখুন, আপনারা দেখছেন, আপনাদের চ্যানেলে আমরা দেখছি, সারা ভারতবর্ষ দেখছে যে রাজস্থানে ট্যাঙ্ক চলছে, এলসিতে আমাদের সাথে ওদের বর্ডার 3000 কিলোমিটার প্লাস 700 কিলোমিটার এলওসি আছে, সেখানে ডিপ্লয়মেন্ট হয়ে গেছে, ফায়ারিং শুরু হয়ে গেছে। এবং আমরা কি করতে পারি এখন, যে শর্ট রেঞ্জ ওয়েপেন যেগুলো আছে, যেগুলো সোজাসুজি যায়, আমরা বলি যে মানে ডাইরেক্ট লাইন অফ ফায়ার, সেইটা প্লাস যেটা কর্নেল দাসের রেজিমেন্ট আর্টিলারি, সেটা দিয়ে ফায়ার। এছাড়া এয়ারফোর্স তো আছেই, এবার এয়ারফোর্সও ডিপ্লয় হয়েছে নানান জায়গায়, ওরা জানে। এবং আরাবিয়ান সাগরে কালকে যেটা বলছিলাম, কেরিয়ার ব্যাটল গ্রুপ গম্ভীরভাবে ওখানটাতে ভেসে আছে। এবার হচ্ছে এটা কি এই পুরো ব্যাপারটাতে, এটা হচ্ছে যে আমরা একটা মোবিলাইজ করছি, আমরা এক্সারসাইজ করছি, দুর্ভাগ্য বা সৌভাগ্য বলুন যে সেই এক্সারসাইজটার নাম দেওয়া হয়েছে আক্রমণ, বাট আমরা কাউকে আক্রমণ করিনি কিন্তু এখনও। এবার নানান রকম রিয়াকশন পাকিস্তান দিচ্ছে, পুরো পাগলা হয়ে গেছে পাকিস্তানের। যদি আপনি ইউটিউব দেখেন, লোকেরা ইন্ডিয়াকে বলছে আপনারা এসে আমাদের আর্মি চিফকে মেরে দিন, আমরা আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। বলছে এই দেশটাকে নষ্ট করে দিল আর্মির লোকগুলো। আপনারাও দেখাচ্ছিলেন অলরেডি ওরা এক্সোডাস হয়েছে। কালকে রাত্রে আমি বলেছিলাম ওদের বিদেশে ফ্ল্যাট থাকে আর্মি চিফদের, আমাদের আর্মি চিফরা সল্টলেকে ফ্ল্যাট থাকে। তো এইবার কি হচ্ছে
যে এই মানুষগুলো এরা তো আমাদেরকে ডিপ্লয় করছে, আমরা ডিপ্লয় করছি, তো এদের ডিপ্লয় করতে হচ্ছে। আমাদের ট্যাঙ্ক যাচ্ছে তো ওদের ট্যাঙ্ক যা আছে ভাঙাচোরা যেতে হবে, ওদের এয়ারফোর্সকে যেতে হবে, এবং আমরা যদি এলসিতে ফায়ার করি ওরা ফায়ার করছে। সব কিছুতে একটা জিনিস খরচা হচ্ছে, তেল আর টাকা। তেল আর টাকা কতদিন খরচা করবে, শেষ হয়ে গেলে কোথা থেকে আসবে? ওইখানে বসে আছে একজন আরব সাগরে, কেউ আসবে না। আমি সি কন্ট্রোল সি ডিনায়াল মাঝে মধ্যেই বলি, কেরিয়ার ব্যাটেল গ্রুপ এদের কারো নেই, কারো কাছে নেই, আশেপাশে কেউ নেই কেরিয়ার ব্যাটেল গ্রুপ। এবার এটা একটা দেশের সামরিক শক্তির সমান। ওরা এখন যেখানটা বসে আছে আমাদের মানে জলের ভাষায় যেটা বলে সেটা হচ্ছে আমাদের একটা কোস্টাল লাইন থাকে যেটা টেরিটোরিয়াল ওয়াটার বলে, 12 নটিক্যাল মাইল, ধরুন 20 কিলোমিটার। একদম। তারপরে যেটা ইন্টারন্যাশনাল ওয়াটার। এবার ইন্টারন্যাশনাল ওয়াটারে যে যা ইচ্ছে করতে পারে, কেউ কিছু বলবার নেই। সেখানে আমরা এক্সারসাইজ করছি, ওখানে আমরা একটা মিসাইলও ছুঁড়েছি। ওখান থেকে ফ্লাইং টাইম অফ আওয়ার ফাইটার জেট যেগুলো ওই প্লেনটাতে আছে 1 মিনিট গোয়িং, 1 মিনিট কামিং অ্যান্ড 30 সেকেন্ড ড্রপ। আমি এগুলো মানে যে কোনো বাচ্চা ছেলে গুগল করলেও জানতে পারবে আর কি, আমি কোনো মিলিটারি সিক্রেট বলছি না আপনাদের। অমৃতসর থেকে আর্টিলারি কর্নেল দাসের রেজিমেন্টে যে গানগুলো আছে সেগুলো ফায়ার করলে লাহোর পার হয়ে 20 কিলোমিটার দূরে পড়বে। লাহোর ইজ অনলি 10 কিলোমিটার, মানে ইটস এ শর্ট রেঞ্জ ওয়েপন দরকার আমাদের। এইরকম অনেক জায়গা পাকিস্তানের আছে। এবার ওরা খরচা করে যাচ্ছে, কিন্তু তেল খরচা করছে এবং ওয়েপেন্স অ্যামুনিশন খরচা করছে ওদিকে বিক্রান্ত। তো তেলটা আসবে কোত্থেকে? আসতে তো দেবে না, ভারতবর্ষ আসতে দেবে না। এইবার এর সাথে আরেকটা কিছু বলবো, নেভির যেমন আপনাকে কালকে আমি বলছিলাম যে এয়ারক্রাফট ক্যারিয়ার ওটা লোকানো যায় না, এত বড় জিনিস ওটা লোকানো যায় না। আবার একটা জিনিস আছে নেভির কাছে অদ্ভুত জিনিস যেটা দেখাই যায় না, দুটো নিউক্লিয়ার সাবমেরিন আছে। কর্নেল দাস হাসছেন, আরিহান্ত আর আরিঘাত। কেউ জানে না আমাদের এই পৃথিবীতে এখন এই মুহূর্তে কেউ জানে না কোথায় আছে, জানতেই পারবে না। একবার ডুব দিলে ওটা আমেরিকার সমুদ্রে ঘুরছে না বাংলাদেশের বে অফ বেঙ্গল, যেখানে বাংলাদেশে বলেছিলেন উই আর দ্য অনলি গার্জিয়ান অফ দ্য সি, সেই ভদ্রলোকের ওইখানে গিয়ে ডুবকি মারছে, কেউ জানে না, আমরা কেউ জানি না। তো একটা ওভারলি ভিজিবল আর একটা টোটালি আনভিজিবল, এইটা হচ্ছে একটা দারুণ। এবার হচ্ছে যে বিস্তার হচ্ছে চারদিকে, প্লাস ধাপে 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 ওয়েপেনের পাওয়ারটা বাড়তে থাকে। ওয়েপেন যে একটা রেস্ট করবে আরেকটা রেস্ট করবে। এবার কেউ আর প্রাইম মিনিস্টারের মাথায় কী আছে তো আমরা কী করে জানবো, ঠিক? কারণ এইটা। এইবার আরেকটা কথা এখানে বলবো যে একটা না আমরা খালি বর্ডার পাকিস্তানের দেখছি, কিন্তু আমরা একটা ভুল করছি। এখন কিন্তু বর্ডার খালি পাকিস্তানের না, বাংলাদেশ কিছু সিগন্যাল দিয়েছে, যেটা আপনাদের যখন বাংলাদেশের হয় আগস্ট মাসে তখন থেকে বলে যাচ্ছি। পরপর সিগন্যাল দেখুন, জেল ব্রেক হলো, জেল ব্রেকের পরে জাসিমউদ্দিন রহমানি ঘুরে বেরিয়ে গেল, উলফার যারা আমাদের সাথে করেছিল ওই ওয়েপেন তাদেরকে ছেড়ে দিল। তারপরে একটা ম্যাপ পাবলিশ করলো ওদের সব থেকে কাছের লোক, ওদের উপদেষ্টার, এবং পরে ওটা ডিলিট করলো, ইন্ডিয়া অপোজ করলো। তারপরে কি হলো, কিছু উপদেষ্টারা বাংলাদেশে কথা বললো, এবং লাস্টে চায়নাতে গিয়ে উনি বললেন যে 7 সিস্টার ল্যান্ডলক, তো বাংলাদেশটা তো পুরোটা ল্যান্ডলক, এবং বললেন আমরা ওশেনের গার্জিয়ান। এই কথাগুলো কেন বলছে? মাঝখানে কিন্তু পাকিস্তানের লোক এসে বাংলাদেশে থেকে চিকেন নেক দেখে গেছে, আমাদের আর্মি চিফ সেটাতে অফিসিয়ালি প্রোটেস্ট করেছেন। আর বাংলাদেশে আমি শুধু যোগ করবো, ইউনিস চীনে গিয়েও বললেন যে আপনি 7 সিস্টারের প্রসঙ্গ সেখানে গিয়ে তুললেন, এবং উনি দেখবেন একটা কথা বলেছেন 7 কান্ট্রিজ বলে, সরি 7 রিজনস। এটা স্লিপ অফ টাং না, এটা স্লিপ অফ টাং না, এটা শয়তানি, এবং আমরা এগুলোকে ইগনোর করেছি। এবং তারপরে উনি বলেছেন যে উই আর দ্য অনলি গার্জিয়ান অফ সি। আমি তো বলছি এই যখন এই আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপটা যখন কাজ হয়ে যাবে না, তারপরে আমরা যেমন দিওয়ালির সময় ঘর পরিষ্কার করবার পরে পাপোশটা ঝাড়ি, একবার ওই বে অফ বেঙ্গলে ওটাকে ঢুকাতে হবে। এই বাংলাদেশ নেভির যে মাছ ধরার নৌকাগুলো আছে না, ওইগুলো বার করে আর কি জাস্ট একটু নাড়িয়ে দিয়ে চলে আসতে হবে। হ্যাঁ, কারণ একটা মারামারি শেষ আছে। আচ্ছা, লাস্ট সেন্টেন্স যেটা বলবো, যে এই ক্রাইসিসে আমি দেখছি সেনাকর্তাদের ভেতরের সামরিক হুঙ্কারগুলো মাঝে মাঝে বেরিয়ে আসে। বাংলাদেশকে আমরা ইগনোর করছি, 4000 কিলোমিটার বর্ডার ওখানে। হ্যাঁ, এখানে স্লিপার সেল বসে আছে কিন্তু আমাদের এখানে, এবং এরা করবে। এবং লাস্ট সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে আসিফ নজরুল বলে ওনার একজন উপদেষ্টা আছে, আইনি উপদেষ্টা। উনি একটা ফেসবুক করেছিলেন কালকে, যেটা নিয়ে এখন মানে ইউটিউবরা পুরো বাওয়াল করছে পুরোতে। সেটাতে লিখেছেন যে ভারতবর্ষ নিজেই টেরিস্ট অ্যাটাকটা করেছে। ওনার নিজের প্রধান উপদেষ্টা ভারতবর্ষকে সহানুভূতি জানিয়েছে, আর উনি বলছেন এটা কি করে হতে পারে। ঠিক,
ঠিক ঠিক। একটা এই গোটা বিষয়টার মধ্যে সব থেকে ট্র্যাজিক কি জানেন, যে এতদিন অবধি এই পূব সীমান্ত নিয়ে আমাদের চিন্তা করতে হতো না, কিন্তু এখন পশ্চিম সীমান্ত যেরকম মাথা ব্যথা, পূব দিকের সীমান্ত সামরিক শক্তিতে নিঃসন্দেহে ধর্তব্যের মধ্যেই আনা উচিত নয়, এবং যথার্থ বলেছেন ব্রিগেডিয়ার দাস, কিন্তু পাশাপাশি এই পূব সীমান্তের দিকেও নজর রাখতে হচ্ছে। এক, দুই হচ্ছে দুটো দেশের মধ্যে পাকিস্তান এবং ভারত সামরিক শক্তির তুলনা এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো, কিন্তু তার আগে আজকে রাজস্থানে যেভাবে মহড়া দিল ভারতীয় সেনা, আমি দ্রুত একবার সেই ছবিতে আসবো। মরুভূমির বুক চিরে এগিয়ে চলেছে একের পর এক ট্যাঙ্ক, নেমে আসছে হেলিকপ্টার, মুহুর্মুহু গোলাবর্ষণ। সপ্তশক্তির গর্জনে যেন কেঁপে উঠবে পাকিস্তান। উত্তপ্ত থর মরুভূমিতে সেনাবাহিনীর মহড়া, নাম রাসেল ভাইপার। আখুরি করতে এ যেন বিষাক্ত রাসেল ভাইপারের ছোবল। 25 জন হিন্দু পর্যটকের রক্তে লাল হয়েছে পেহেলগাঁওয়ের সবুজ বাগিচা। গোটা দেশের একটাই দাবি, বদলা চাই। নরেন্দ্র মোদী প্রতিশ্রুতিও দিয়েছেন, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। শুক্রবার সামনে এলো সপ্তশক্তির মহড়ার এই দৃশ্য। প্রচন্ড উত্তাপের মধ্যে রাজস্থানের থর মরুভূমিতে সেনাবাহিনীর মহড়া, ট্যাঙ্ক থেকে ক্রমাগত গোলাবর্ষণ, মোটা শেলের গগনভেদী আওয়াজ, সাজোয়া গাড়ির বহর, শত্রু এলাকায় ঢুকে ঘাঁটি ধ্বংস করতে প্রস্তুত। ভারতের সেনাবাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স টোটালি হাই অ্যালার্টে। আর্মি একটা এই মুহূর্তে মহড়া চলছে রাজস্থান সেক্টরে। আর্মি চিফ অলরেডি এখন জম্মু কাশ্মীরে আছেন, আর উনি রিভিউ করছেন সিচুয়েশন। তো এই পুরো ঘটনাটা এখন ইঙ্গিত দিচ্ছে কি ভারত এটাকে হালকা নেবে না, আর পাকিস্তানকে একটা কড়া বার্তা দেবে। আকাশে পাক খাচ্ছে হেলিকপ্টার, নেমে আসছে প্যারা কমান্ডো, নিমেষে শত্রু নিকেশ করতে পারদর্শী। শুধু এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স পার্টিসিপেট করল। এইবার এই গভর্নমেন্টের উদ্দেশ্যটা একটু অন্য ধরনের। ওরা হয়তো আরো বড় অপারেশন করতে চায়, যার জন্য নেভি নিজের এক্সারসাইজ করছে, এয়ারফোর্সও করছে, আর্মিও করছে। এরই মধ্যে শুক্রবার কাশ্মীরে পৌঁছেছেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। কথা বলেন সেনা ও পুলিশ অফিসারদের সঙ্গে, বৈঠক করেন ডিজিপি ও জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে। শুক্রবার সেনা হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন সেনা প্রধান। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গতকাল প্রধানমন্ত্রীর ভাষণ দেশবাসীকে ভরসা দিয়েছে যে হ্যাঁ কিছু একটা হতে চলেছে। একটার পর একটা যেভাবে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী, যে এমন ব্যবস্থা ভারত নিতে চলেছে যে তা কল্পনাও করতে পারবে না এই জঙ্গিরা, ভারতবাসী ভরসা পেয়েছে। কিন্তু তাতে প্রশ্নগুলো বা ঘাটতিগুলো ঢাকছে না। ঠিক সেই প্রশ্নগুলোতে আমি দেবজিতের কাছে আবার আসব। প্রথম দিন থেকে এই প্রশ্নগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। এক, যে পাক অধিকৃত, এর পরের প্রতিবেদনেই আপনাদের দেখাবো যে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, যে পাক অধিকৃত কাশ্মীরে বসে এই ভয়াবহ হিন্দু নিধন, এই নরসংকার, এই হামলার ব্লুপ্রিন্টটা তৈরি হয়। কি হয়েছে, তারপর আক্রমণ হয়েছে, সেন্ট্রাল আইবি কী করছিল, মিলিটারি ইন্টেলিজেন্স কী করছিল। বাংলাদেশের কথা ব্রিগেডিয়ার দাস তুললেন। বাংলাদেশে যখন হাসিনার উচ্ছেদ হলো, সেই শক্তির উত্থানের সময় ভারত কি সম্পূর্ণ জানতো, নাকি সেখানেও এই একই রকম একটা গ্যাপ, একটা ইন্টেলিজেন্স গ্যাপ, ইনফরমেশন গ্যাপ তৈরি হয়েছিল। সিকিউরিটি ল্যাবস নিয়ে প্রতিদিন আলোচনা করি এবং ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে এই প্রশ্ন কিন্তু দেবজি তুমি যাই বলো তারা করে ফিরছে।
মানবে? সিকিউরিটি নিয়ে সুমনদা সারা পৃথিবীর তাবড়ো তাবড়ো স্টেটগুলোতেও এই সমস্যা হয়, কেননা এত সিকিউরিটি থাকা সত্ত্বেও ইসরায়েলে হামাসের আক্রমণ আটকানো যায়নি, 9/11 আটকানো যায়নি আমেরিকাতে। সুতরাং সিকিউরিটি নিয়ে কোথায় কি হয়েছে তার থেকেও বড় কথা। দেবজিৎ, কিন্তু 26-11 সময় বিজেপি বিরোধী দল হিসেবে তো বলেনি তা, সরাসরি দেশ এবং দেশের ক্ষমতাসীন সরকারকে দায়ী করেছিল এবং বিরোধী দলের যা করা উচিত এক্স্যাক্টলি তাই করেছিল। আমি সমর্থন করছি, কিন্তু তখন তো মনে হয়নি যে সিকিউরিটি গোটা পৃথিবীতেই ল্যাপস হয়। আমি শুধু এটাই বলতে চাইছি যে সিকিউরিটি একদম ফুলপ্রুফ পৃথিবীর কোথাও করা সম্ভব নয়। যদি কোথাও সিকিউরিটি ল্যাপস হয়ে থাকে সেটা নিয়ে নিশ্চয়ই সরকার কিছু ভাবছেন, সরকার কথা বলবেন। কেননা একটা জিনিস এখন দিনের আলোর মতন পরিষ্কার হয়েছে সুমনদা, যে গত 20 তারিখে 20 এপ্রিল থেকে যে ওখানকার সদ্য নির্বাচিত সরকার, যেটা কিনা সুপ্রিম কোর্টের রায়তে নির্বাচনকে আমাদের এগিয়ে আনতে হয়েছিল, তাবড়ো সব মিলিটারি পার্সনরা যেটা মানা করেছিলেন সোজাসুজি, তার সত্ত্বেও করতে বাধ্য হতে হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ের জন্য। তার ফলে যে সরকার ছিল সেই নির্বাচন তোমরাও করতে চেয়েছিলে, কাউকে না জানিয়ে। আমি তোমার না জানানোর পাটে আসছি, কিন্তু অমিত শাহ যখন 370 রদ করলেন তখনই বলেছিলেন যে পরের স্টেপ হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচন করা। একদম তোমাদের প্রতিশ্রুতি পরের দিনই নয়, পরের স্টেপ, কিন্তু পরের দিনই নয়। আমি 100 বার একমত, কারণ ওখানে চিরস্থায়ীভাবে একটা কেন্দ্রীয় সরকারের শাসন ওরকম ভাবে চলতে পারে না, কিন্তু নির্বাচন নিয়ে আমাদের কিছু দলগত এবং অনেক দলেরই আপত্তি। কিন্তু তুমি কোন অংশে দায়ী করছো আমি যেটা ওমর আব্দুল্লাহ সরকারকে? না, একদমই 20 এপ্রিল সাধারণত বৈশারণে, যেখানে মানে বৈশারণ যেখানে এই এলাকাটা, যে সেই জায়গাতে সিকিউরিটি পার্সোনেলদের কথা অনুযায়ী এখনো পর্যন্ত যা সামনে এসেছে তাতে এটা পরিষ্কার যে ওখানে কোনো কিছু নিয়ে যাওয়া, মানে কোনো এইড নিয়ে যাওয়া খুবই কঠিন, এবং সেই জন্য প্রত্যেকবার অমরনাথ যাত্রার আগে ওই জায়গাটা পরিষ্কার করা, এবং লোকাল যারা গভর্নমেন্ট বা যারা ওটাকে চালান অথরিটি, তারা সঙ্গে সঙ্গে সেটা সেনা এবং আরও যত এজেন্সিজ আছে তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু এইবারে প্রথমবার, এতদিনের মধ্যে এইবারে প্রথমবার এরম একটা পরিস্থিতিতে 20 তারিখে ওটা খোলা হয়েছে, অর্থাৎ 20 তারিখে ওটা খুলে দেওয়া হয়েছে, 22 তারিখের এই ইনসিডেন্টস, এই দুর্ঘটনা, এই 20 তারিখে যে খোলা হবে ওখানকার সেনা কমান্ডার বা সেনা কমান্ড্যান্ট কেউ জানতেন না, লোকাল অথরিটি ওটাকে খুলেছেন। এটা একটা খুব গুরুতর নেগলিজেন্স ওনাদের পার্টে। কিন্তু এখন দেশ এক হয়েছে, এই নিয়ে রাজনীতি করার সময় নয়। যদি ওনাদের কোনো ভুলও হয়ে থাকে, তবুও ভারতীয় জনতা পার্টি শুধু নয়, সমস্ত দেশ যারা আমাদের বিরোধী দল বা আমাদের যারা বিরোধিতা করেন, অভিযোগটা করলে মারাত্মক অভিযোগ দেবজিৎ, আমি যদি সত্যি এটা হয়ে থাকে, কিন্তু আমি বলছি এখানেই তো লেফটেন্যান্ট গভর্নরের রোল, তিনি কি করছিলেন তিনিও জানতেন না, তাকেও জানানো হয়নি। গভর্নরকে ওনারা জানাননি, এটাই একটা অদ্ভুত ব্যাপার। লোকাল অথরিটি, লোকাল লোকেরা, লোকাল যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন তারা খুলে দিয়েছেন, তারা ওখানে লোকাল যারা বা ওই ট্যুর অপারেটর তাদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু লেফটেন্যান্ট গভর্নর জানেন না এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পার্ট জানেন। আরো শুনবেন, স্পেশাল যে পুলিশ, যেটা ওই কাশ্মীর স্টেটে যারা এখানকার ব্রিগেডিয়ার বা যারা ওখানে অপারেশন করেছেন, বিএসএফ এর যারা পুরনো বড় কার্যকর্তা, তারা সবাই জানেন। স্পেশাল যারা পুলিশ ওখানে থাকে তাদেরকে, তাদের কর্তা ব্যক্তিরাও এটা জানতেন না, সেটা এখন কিন্তু এইখানেই আমার পরের প্রশ্ন, সেটা হচ্ছে এমন একটা ট্যুরিস্ট স্পট যেখানে জম্মু কাশ্মীর সরকারি নথি অনুযায়ী প্রতিদিন 2500 মানুষ যায়, সেইটা খুলে দেয়া হচ্ছে তোমার কথা অনুযায়ী, তোমার অভিযোগ অনুযায়ী লোকাল অথরিটি খুলে দিচ্ছে, কিন্তু আর্মি ইন্টেলিজেন্স জানে না। না, আর্মি ইন্টেলিজেন্স কি করে জানবে যে সরাসরি 2500 মানুষ যাওয়ার স্পট খুলে দেওয়া হচ্ছে? আমি একটা কথা বলছি, পাকিস্তান একটা রোগ স্টেট, এটা আমরা সবাই বলি, একটা দুর্বৃত্তদের স্টেট, কিন্তু পাকিস্তান শুধু একটা কোনো রাষ্ট্র নয়, এটা একটা মানসিকতা। পাকিস্তান আমার ঘরেতে এই এবিপি আনন্দের অফিসের মধ্যে বা অফিসের বাইরে কোথাও না কোথাও রয়েছে। পাকিস্তান এই কলকাতায় রয়েছে, খাগড়াগড়ে রয়েছে, এই পাকিস্তান মুর্শিদাবাদে রয়েছে, এই পাকিস্তান সর্বত্র রয়েছে। এইটার বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে বাইরে এবং ভেতরে, প্রত্যেকটা জায়গাতে। স্টুডিওতে নেই তো, বলা যাচ্ছে না, কি করে বলবো, আমি সেটাই বলবো, কি করে বলবো? এই আওয়াজ যতদূর যাচ্ছে, যারা দেখছেন তাদের মধ্যেও পাকিস্তান আছে। আজকে আমরা হাসছি, কিন্তু এটা ঘটনা সুমনদা, এই যে কেউ ভাবতে পেরেছিল যে চিহ্নিতকরণ করে এতদিন কি হয়েছে?
ওখান থেকে টেররিস্টরা এসেছে, তারা ফায়ার করেছে। আজকে 7ই অক্টোবর 2024-এ ঢাকাতে হামাস মিটিং করেছিল এবং তারপরে 26শে ফেব্রুয়ারি 2025 পাক অকুপায়েড যে কাশ্মীর যেখানে ওরা রয়েছে সেই টেররিস্টদের সঙ্গে লস্করে তৈবা, জামাতে মোহাম্মদ আর হামাস 3 জনে মিলে মিটিং করে এবং এই মিটিংয়ে যে নতুন রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF যেটাকে আমাদের প্রতিবেদক যেটা বললেন, সেখানে এই ধরনের কথা হয়। এই যে চিহ্নিতকরণ যেটা ওরা মানে ইসরায়েলে যেটা করেছে এবং ওরা ধরে নিয়ে যেত, আমাদের হোস্টেজও করতো আমার যতদূর ধারণা ব্যক্তিগত, কিন্তু অতটা ডিস্টেন্স বলে ওরা ধরে নিয়ে যায়নি। এর পরের বার তাই হবে। ঠিক একই জিনিস তো মুর্শিদাবাদে হয়েছে সুমনদা। বাড়িতে হিন্দুদের বাড়িতে কালি দিয়ে ডেকে দিয়ে যাওয়া হয়েছে, বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হয়েছে। এর জন্য কোন দল দায়ী কোন মত দায়ী সেটা বড় কথা। আমি বারে বারে বলতে চাই, পাকিস্তান একটা মানসিকতা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমাদের শুধু ঠিকই আমি দেবজিতের শেষ অংশের সঙ্গে একমত, কিন্তু মুর্শিদাবাদের ঘটনার জন্য যদি রাজ্যের পুলিশ দায়ী হয় তাহলে এই পেহেলগামের ঘটনার জন্য কেন সেনা বা কেন্দ্রের পুলিশ দায়ী হবে না? নির্বাচিত একটা সরকার, নিশ্চয়ই মুর্শিদাবাদের ঘটনার জন্য যদি এখানকার লোকেদের আমরা জানিয়ে রাখি, জম্মু কাশ্মীরের পুলিশ কিন্তু লেফটেন্যান্ট গভর্নরের হাতে। জম্মু কাশ্মীর পুলিশ ওমর আবদুল্লাহকে রিপোর্ট করেন না। দেবজিতের একটা অংশের সঙ্গে আমি একমত যে দেখুন বারবার এই পেহেলগামের ঘটনা কেন আমাদের মানে একেবারে শিউরে উঠছি আমরা, তার কারণ বহু সংখ্যার বিচারে বা বিভৎসতার বিচারে, নৃশংসতার বিচারে বহু জঙ্গিহানা এই ভারতবর্ষ দেখেছে, কিন্তু এইভাবে ধর্মের ভিত্তিতে হিন্দু বেছে বেছে হিন্দু নিধন এই জিনিস আমরা কোনো দিন এর আগে দেখিনি। এমনকি একজন সাহসী মুসলমান যুবক, একজন ঘোড়াওয়ালা সামান্য বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, তাকে কাফের বলে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে। আমি বলছি এইটাই হচ্ছে ইসলামিক মৌলবাদের, ইসলামিক ফান্ডামেন্টালিজমের ভয়ঙ্কর ভয়াবহ রূপ। যে কোনো মৌলবাদ সমানভাবে পরিত্যাজ্য। পাশাপাশি দেবজিৎ যে কথাটা বলল সেটা হচ্ছে বিষয়টা খুব পরিষ্কার। পাক অধিকৃত কাশ্মীরে বসে এটার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে, এইটাই এখনো পর্যন্ত শোনা যাচ্ছে, যেটা নিঃসন্দেহে মারাত্মক। কিন্তু পাশাপাশি দেবজিতের একটা অংশ আমি মানছি না, তার কারণ হচ্ছে প্রত্যক্ষদর্শীরা বা যারা কাশ্মীর গেছেন তারা প্রত্যেকে জানেন যে ওই যে 7 কিলোমিটার রাস্তা পেরিয়ে এই ভ্যালিতে পৌঁছানো হয়, সেখানে একটা সেনা ছাউনির সামনে দিয়ে যেতে হয়, সেনা স্টেশনের সামনে দিয়ে। আমি বলছি যে ধরে নিচ্ছি আমি, দেবজিৎ মারাত্মক অভিযোগ করেছে প্রথম কথা, যে একেবারে কাউকে না জানিয়ে জম্মু কাশ্মীরের ওমর আবদুল্লাহ সরকার তারা খুলে দিল এই জায়গাটা, সেটা কারুর কাছে ইনফরমেশন রইল না। কিন্তু যখন প্রায় 2500 লোক প্রতিদিন সেনা ছাউনির সামনে দিয়ে যাচ্ছে, সেখান থেকে তো আর্মি ইন্টেলিজেন্সের কাছে খবর যাবে। আমি জানি না, কিন্তু আবার আই রিপিট, দেবজিৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অভিযোগটা করেছে। আমি এইখান থেকে কিভাবে এই গোটা হামলা নীল নকশাটা তৈরি হয়েছিল, কি খবর পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত, সেই প্রতিবেদনে যাব। দেখুন, পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলার নিন্দায় গর্জে উঠেছে গোটা বিশ্ব। সবার দাবি একটাই, জবাব দিতে হবে পাকিস্তানকে, কারণ এই হিন্দু নিধনের পুরো ষড়যন্ত্র হয়েছিল পাকিস্তানের মদতে, পাক অধিকৃত কাশ্মীরে বসে। গোয়েন্দা সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরেই তৈরি হয়েছিল এই হামলার ব্লুপ্রিন্ট। এই হামলার অন্যতম চক্রী সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসুরি। লস্করে তৈবার ডেপুটি চিফ সাইফুল্লাহ নির্দেশে হিজবুল ও লস্করের 5 কমান্ডার পহেলগাঁওতে হামলার ষড়যন্ত্র করে, যার প্রথম বৈঠক হয়েছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। বৈঠকে ছিল লস্করে তৈবার কমান্ডার আবু মুসা, হরকাতুল জিহাদ আল ইসলামের কমান্ডার ইদ্রিস শাহিন, লস্করে তৈবার কমান্ডার মোহাম্মদ নওয়াজ, হিজবুল মুজাহিদিনের কমান্ডার আব্দুল রফা রসুল ও লস্করে তৈবার কমান্ডার আব্দুল্লাহ খালিদ। 19 ফেব্রুয়ারির এই ছবি সামনে এসেছে, যেখানে পাক রেঞ্জার্সের উইং কমান্ডার জাহিদ জারিনের সঙ্গে সাইফুল্লাহ কাসুরিকে দেখা যায়। সূত্রের খবর, সাইফুল্লাহ কাসুরি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে হিজবুল ও লস্করের এই 5 কমান্ডারের সঙ্গে বৈঠক করে। তদন্তকারীদের সন্দেহ, ফেব্রুয়ারির এই বৈঠকেই সাইফুল্লাহ 5 সন্ত্রাসবাদীকে কাশ্মীরে বড় হামলার জন্য পরিকল্পনা নির্দেশ দেয়। মার্চেই 5 জন পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরে খাম্বল এলাকায় মিটিং করে। 11ই মার্চ সাইফুল্লাহ কাসুরি পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরে যায়, যে ছবিও সামনে এসেছে। সেখানে সাইফুল্লাহ কাসুরিকে লস্কর কমান্ডার আবু মুসার সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায়। গোয়েন্দা সূত্রে দাবি, 11ই মার্চের পর সাইফুল্লাহ কাসুরি ফের এই 5 হিজবুল ও লস্কর কমান্ডারের সঙ্গে বৈঠক করে, যেখানে ঠিক হয় কাশ্মীরে হামলা হবে ভিন রাজ্যের লোকের ওপর। মার্চের শেষ সপ্তাহে 5 হিজবুল ও লস্করের কমান্ডাররা নিজেদের মধ্যে বৈঠক করে, যেখানে নির্দিষ্ট করা হয় হামলার স্থান ও তারিখ। হামলার ঠিক 4 দিন আগে অর্থাৎ 18ই এপ্রিল আব্দুল হালিমের শোকসভার নাম করে পাক অধিকৃত রাওয়ালকোটে মিলিত হয় এরা, কিন্তু আসল উদ্দেশ্য ছিল অন্য।
যা তাদের সেদিনের বক্তব্য শুনলেই অনুমান করা যায়। हम आपसे वादा करते हैं कि इंशाअल्लाह मुजाहिदीन की ऐसी लाइनें लगाएंगे कि मोदी को अपनी नानी याद आ जाएगी। অর্থাৎ এটা পরিষ্কার যে এই হামলার চক্রান্তের প্রতিটি স্তরে যোগ রয়েছে পাকিস্তানের। লস্করের যে প্রধান একজন সে হচ্ছে সাইফুল্লাহ, সে ছিল এই পুরো ঘটনাটার মাথা। ফেব্রুয়ারি মাসে ওরা একটা প্ল্যান করেছিল এবং এই প্ল্যানিংটা হয়েছিল মিরপুরে। মার্চ মাসে ওরা এটা নিয়ে একটা ফাইনাল চক আউট করেছিল প্ল্যান। 5 জন জঙ্গিরা ইন্ডিয়াতে এন্টার করবে, ট্রেনিং হয়েছিল তাদের। লজিস্টিক্যাল হেল্প, স্লিপার সেলস যারা অ্যাক্টিভ আছে ওই ভ্যালিতে পেহেলগামের, ওরাও কিন্তু একটা সক্রিয় ভূমিকা ওদের ছিল। গোয়েন্দা সূত্রে খবর 18 এপ্রিলের সমাবেশের পরে এই কমান্ডাররা পেহেলগাঁওয়ে আক্রমণকারী জঙ্গিদের ভারতে ঢুকিয়ে থাকতে পারে। ব্রতদীপ ভট্টাচার্য, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দেবজিতের কাছে ঠিক উল্টো দিক থেকে যেরকম গেলাম, আমার পরের বক্তা কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী, আমি সুমনের কাছে ঠিক উল্টো দিক থেকেই যাব যে আজকে রাহুল গান্ধী ওমর আবদুল্লার সঙ্গে একাধিক বৈঠক করেছেন, একসঙ্গে ছবি দেখা গেছে। আমি জানি না একবারও তিনি বলেছেন কিনা যে আপনার নির্বাচিত সরকারটাও কেন্দ্রীয় সরকারের মতোই ফেল করেছে। নিঃসন্দেহে দেবজিতের মারাত্মক অভিযোগের জবাব সুমন দেবেন, কিন্তু পাশাপাশি এটাও ফ্যাক্ট যে 2019 সালের অগাস্ট মাসে 370 রদ হলো। তারপর থেকে কিন্তু সুমন পরিসংখ্যান বলছে যে বড় নাশকতার কোনো ঘটনা জম্মু কাশ্মীরে ঘটেনি, এবং 2024-এর বিধানসভা নির্বাচনের পর ওমর আবদুল্লার সরকার তৈরি হলো, তারপরে এই ঘটনা। আমি বলছি এটা কোথাও, আমি দেবজিতের এর সঙ্গে যদি দেবজিতের অভিযোগটাকে সত্যি বা তার একটা অংশ সত্যি ধরে নিই, এ কিন্তু মারাত্মক অভিযোগ। সুমন। সুমনদা, দেবজিৎ সরকারের কোনো অভিযোগ বা উনি যে ন্যারেটিভ ব্যবহার করলেন আজকের মতন গুরুগম্ভীর পরিস্থিতিতে, আমি তার ডাইরেক্ট কোনো জবাব দেব না। কারণ আমরা তো দেখলাম ভারতবর্ষে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে সবাই আনকন্ডিশনালি দাঁড়ালো, কোনো কন্ডিশন ছাড়া দাঁড়িয়েছে। সেই জন্য আমি কোনো আজকে চিপ পলিটিক্সে যাব না। আমি প্রথমেই মাননীয় রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং আমাদের সবার তরফ থেকে আক্রান্ত সব পরিবারকে সমবেদনা জানাই। সরকারের সাথে আমরা আছি, এটা রাহুল গান্ধী বলেছেন, এবং আজকে উনি কাশ্মীর ভিজিটে গিয়েও এই একই কথা বলেছেন, এবং এটা আমাদের সবার মনের কথা। 2, একটা জিনিস খুব অবাক হলাম সুমনদা, এটা একটা অন্য ধরনের ভীতির সঞ্চার করলো। আমরা এতদিন আলোচনা করেছি যে ধর্মীয় বিভাজন, সমাজটাকে বিভক্ত করা, কিন্তু সব অভিযোগগুলো আমরা করেছি বা সব অভিযোগগুলো এসছে দেশের ভিতর থেকে। এই প্রথমবার আপনি দেখুন একটা এরকম ঘটনা যেখানে আমরা দেখছি উগ্রপন্থীরা নাকি প্রশ্ন করছেন যে আপনার ধর্ম কি, মানে বহির্জগৎ থেকে ভারতীয় সমাজকে ভৌগোলিক বিভাজনের সঙ্গে সঙ্গে সামাজিকভাবে বিভাজন করার চেষ্টা করছে, যাতে একটা সময় ভারতবর্ষের সংখ্যালঘু মানুষেরা ভাবতে বাধ্য হয় যে এই ভূখণ্ডের সঙ্গে আমরা থাকতে পারবো না। ইট ইজ আ ভেরি লার্জার কনস্পিরেসি আমি মনে করি। খুব বড় প্রশ্ন তুললেন সুমন। আমি শুধু যোগ করে দিই, আজকে একজন ঘোড়াওয়ালাকে আটক করা হয়েছে, এখনো গ্রেফতার দেখানো হচ্ছে না, ডিটেন করা হয়েছে মারাত্মক অভিযোগে যে সেই দিনই কাশ্মীরের অন্য একটি জায়গায় তিনি পর্যটক একজন মহিলাকে তার ধর্ম জিজ্ঞেস করেছিলেন। অর্থাৎ হতেই পারে যে এই চক্রান্তের বীজ কিভাবে পোতা আছে আমরা এখনো তার স্বরূপ জানি না। যেটা সামনে এসেছে আবার সেই পুরনো যে হিমশৈলের চূড়া, হয়তো পেছনে কি আছে কত বড় আমরা জানি না। সেটাই সুমন, আমরা দেখেছি উগ্রপন্থী অ্যাটাক হয়েছে, বাড়ি ঘর দুয়ার, পুলিশ, বিএসএফ, আর্মির গাড়ি অ্যাম্বুশড হয়েছে, ল্যান্ডমাইন পাতা হয়েছে, মানুষ মারা গেছে। উগ্রপন্থীরা জিজ্ঞেস করবে তোমার কি ধর্ম, এটা বোধহয় আমার মনে হয়, এখানে অনেক বিশেষজ্ঞরা রয়েছেন, আমার মনে হয় এটা একটা লার্জার ইন্টারন্যাশনাল কনস্পিরেসি টু ডিভাইড দ্য ইন্ডিয়ান সোসাইটি। এবং সুমন লক্ষ্য করবেন যে স্বামীহারা 3 জন মহিলা, একজন থাকেন গুজরাটে, একজন ইউপিতে, একজন পশ্চিমবঙ্গে, কারুর সঙ্গে কারুর যোগ নেই। 3 জনের বয়ান হুবহু এক, যে এইভাবে জিজ্ঞেস করে আইডেন্টিফাই করে আরও বর্বর বিষয় ব্যবহার করে হিন্দু মুসলমান ভেদ করে গুলি করা হয়েছে। একদম 100%। দ্বিতীয় কথা আমি খুব সংক্ষেপে শেষ করছি, আমি খুব অবাক হয়ে যাই, মানে আমার খারাপ লাগে, সর্বদলীয় বৈঠক হচ্ছে, আঞ্চলিক রাজনৈতিক দলগুলো যাচ্ছে, তাদের ভয়েস নেই কোনো, সব সময় ভয়।
সব সময় ভয়, বোধহয় আমি উগ্রপন্থার বিরুদ্ধে বললে আমি আমার ভোট ব্যাংক হারাবো, আমি যদি উগ্রপন্থাকে আক্রমণ করি আমি বোধহয় আমার ভোট ব্যাংক বাড়াবো। যা সেজেগুজে যেতে হয় তারা যাচ্ছে, বেরিয়ে আসছে, দুটো শব্দ বলছে সংবাদ মাধ্যমের সামনে। এই মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে। আগে দেশ, আগে আমার ভূখণ্ড, তারপরে রাজনীতি। আরেকটা বিষয় চোখে পড়ছে, আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন, সারা ভারতবর্ষে প্রচুর জম্মু কাশ্মীরের ভাই বোনেরা পড়াশুনো করে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়াশুনো করছে, ব্যবসা করতে যাচ্ছে। আজকে কিন্তু তারা এরকম খবর আসছে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। আমি যদি আমার জম্মু কাশ্মীরের ভাই বোনেদের আক্রমণ করি তাহলে মূল ভূখণ্ডের সঙ্গে আমার মানসিকতার সঙ্গে তারা একাত্মবোধ করবে কিভাবে? গ্যাপটা তো আরো বেড়ে যাবে, বিভাজনটা তো। ওই টাট্টুওয়ালাকে এই মুসলিম জঙ্গিরা গুলি করে মেরেছে, সেই জঙ্গি নিধন করতে গিয়ে ঝন্টু আলী শেখ প্রাণ দিয়েছেন। সুতরাং এর থেকে বড় উদাহরণ ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আর কি আছে? শেষ লাইন সুমন দা, আমরা কিন্তু এই বিভাজন বা এই গ্যাপ যদি আমরা বাড়াই সংকীর্ণ রাজনীতির স্বার্থে, তাহলে কিন্তু আমরা আর দেখতে পাবো না যে কোনো অটোরিকশাওয়ালা দাঁড়িয়ে আছে ফ্রি অটো সার্ভিস টু স্টেশন, ফ্রি অটো সার্ভিস টু এয়ারপোর্ট লিখে পেহেলগামের কোনো জায়গায়, কোনো মার্কেটে যারা কম্পারেটিভলি অর্থনৈতিকভাবে দুর্বল সেই সব আক্রান্ত পরিবারকে এয়ারপোর্ট বা স্টেশনে পৌঁছে দেওয়ার জন্যে। কোনো কাশ্মীরি ভাই বোন যারা পড়াশুনো করছেন, যারা ব্যবসা করছেন, সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে উগ্রপন্থাকে লিঙ্ক করা অত্যন্ত চিপ মেন্টালিটির পরিচয় যারা করছে। আমি সেটার একজন জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে এবং সর্বোপরি একজন ভারতীয় হিসাবে আমি তার তীব্র প্রতিবাদ জানাই। আর আমি সেই সব রাজনৈতিক দলকে, দেখুন রাজনীতি করুন, ভোট ব্যাংক তৈরি করুন, সব কিছু করুন, কোনো আপত্তি নেই। যখন দেশ ক্রাইসিসে সরকারের পাশে দাঁড়ান, আমি যদি হিন্দুরা আক্রান্ত হয় হিন্দুদের পাশে দাঁড়ান, মুসলমানরা আক্রান্ত হলে মুসলমানদের পাশে দাঁড়ান। অন্তত এই সময়টা কেউ ভোট ব্যাংকের রাজনীতি করবেন না। যদি জাতীয় কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি প্রধান যে দুটো রাজনৈতিক দল যাদের মধ্যে প্রচুর আইডিওলজিক্যাল ডিফারেন্স রয়েছে, তারা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে, এই 4 আনা 8 আনা 12 আনা এদের এই সংকীর্ণ রাজনীতিকে কোনোভাবেই গ্রহণযোগ্যতা দেবে না। আমি সংবাদ মাধ্যমের কাছেও এই অনুরোধ জানিয়ে আমার ধন্যবাদ সুমন। একেবারে স্পষ্ট খোঁচা 4 আনা 8 আনা 12 আনার আঞ্চলিক রাজনৈতিক দল। এরপর যেটা হবে সেটা অবধারিতভাবে অনির্বাণের জবাব। কিন্তু তার আগে উইথ আ ভেরি সিরিয়াস নোট, সুমনের একটা অংশের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। উগ্রপন্থাকে কোনো জনগোষ্ঠীর সঙ্গে জোর করে যারা লিঙ্ক করছেন তারা ভয়ঙ্কর ভুল করছেন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে। তার কারণ ওই টাট্টুওয়ালা যিনি একমাত্র প্রতিবাদ করে মারা গেছেন তার নাম হচ্ছেন আদিল শাহ, এবং ঝন্টু আলী শেখ যিনি স্পেশাল ফোর্সের অত্যন্ত স্কিল্ড কমান্ডো, তিনি কিন্তু এই লড়াইটা করতে গিয়ে, জঙ্গি নিধন করতে গিয়ে আমারই নদিয়ার ছেলে, আমাদেরই ভাই প্রাণ হারিয়েছে। এটা হ্যাঁ নিশ্চয়ই। এই মুহূর্তে আপনাদের জানাই, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে শুভঙ্কর সরকার মহাশয় এই মুহূর্তে একটি চিঠি পাঠিয়েছেন যাতে সংশ্লিষ্ট অথরিটির সঙ্গে কথা বলে আমাদের যে বিএসএফ এর যিনি আটকে রয়েছেন পাকিস্তানে, পিকে শাহের দ্রুত যাতে ব্যবস্থা করা যায়। আমি আসবো আঞ্চলিক কিভাবে এই মুহূর্তে কেন্দ্রের শাসকের পাশে বিরোধী দল দাঁড়িয়েছে, সেখানে আঞ্চলিক দল কেন নীরব ভূমিকা পালন করেছে, এই কটাক্ষের জবাব নেব। কিন্তু তার আগে ওই যে ঝন্টু আলী শেখের কথা বললাম, তার কথা শুনবো আমরা নতমস্তকে। আমাকে কেউ বলেনি, আমি মোবাইল থেকে বার করেছি, কেউ আমাকে বলেনি, আমাকে লুকিয়েছে। হিন্দু পর্যটকদের নৃশংসভাবে হত্যা করেছে জঙ্গিরা। জঙ্গিদের সন্ধানে উপত্যকা জুড়ে চলছে সেনা অভিযান। এই আবহেই জঙ্গি দমনে নেমে গুলিতে ঝাঁঝরা হয়ে গেছেন ভারতীয় সেনাবাহিনী স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলী শেখ। স্বামীর হাত ধরে দাম্পত্য জীবনের চৌকাঠে পা রাখা স্ত্রী ভাবতেই পারছেন না বৃহস্পতিবার সকালে যে জীবনসঙ্গীর সঙ্গে মেসেজে কথা বললেন, সন্ধ্যায় তিনিই হয়ে গেলেন অতীত। স্বামীর কফিনবন্দি দেহ ফেরার পথ চেয়ে কাঁদতে কাঁদতে কখনো বিলাপ করছেন, আবার কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন।
ও একদিন আগে কথা বলেছিল যে আমি দুদিন ফোন করব না, টেনশন করবে না, আমি মেসেজ করব। আমার স্বামীকে যে এরকম ভাবে হত্যা করেছে তাদের শাস্তি চাই। দেশকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়ে জঙ্গিদের গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন নদিয়ার হতদরিদ্র মুসলিম পরিবারের ছেলে। শুক্রবার জম্মুর মিলিটারি হাসপাতালে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কুর্নিশ জানানো হলো চিরঘুমে চলে যাওয়া বীর জওয়ানকে। জঙ্গল যুদ্ধে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো ছিলেন ভারতীয় সেনার 6 প্যারা SF এর হাবিলদার ঝন্টু আলী শেখ। সাধারণত চরম পরিস্থিতিতেই আসরে নামে এই বিশেষ বাহিনী। দুর্গম প্রতিকূল পরিস্থিতিতে শত্রু নিকেশে পারদর্শী ভারতীয় সেনার প্যারা SF 2016-তে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের সময়ও দায়িত্ব পালন করেছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই স্পেশাল কমান্ডো ফোর্স। ব্যাড রিপোর্ট আমাকে জানায়নি অবশ্য, পরে আমাকে বললো যে এরকম ব্যাপার, যে এরকম একটা গুলি লেগেছে, তো খুব খারাপ পরিস্থিতি। গোটা এলাকা গর্বিত ভারত মাতার বীর সন্তান ঝন্টু শেখের জন্য। ঝন্টু শেখ সবার কাছে প্রিয় একজন মানুষ, চোখের জলে তাকে আমরা অবশ্যই বিদায় দেব এবং বীরের সম্বর্ধনাও তাদেরকে আমরা জ্ঞাপন করব। শহীদ ঝন্টু শেখকে শ্রদ্ধা জানিয়ে ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্পস বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জঙ্গি দমন অভিযানে আত্মবলিদান দেওয়া সাহসী হৃদয়ের অধিকারী ঝন্টু আলী শেখকে স্যালুট। তার দুর্দমনীয় সাহসিকতার কথা চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। দেখুন, এতবার সর্বদলীয় বৈঠকের কথা হলো, কালকে কেন্দ্রীয় সরকারকে সর্বদলীয় বৈঠকের পর সব রকমভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। দেখাবো। कंडेम किया है सबने जो हुआ है और पूरी सपोर्ट किया ऑपोजिशन ने सरकार को, कोई भी एक्शन। দেখুন, দেশের এই দুঃসময়ে যদি একটা জিনিস অত্যন্ত ভালো লেগে থাকে সেটা হচ্ছে এই অবস্থান। সুমন কটাক্ষ করলো, কিন্তু কালকে সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস সরকারের পাশে দাঁড়িয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। কিন্তু আমি বলছি, এইখান থেকে আমাদের রাজ্যের ছবিটা যদি একটু তুলনায় আসি, সেটা দুঃখিত করে। তার কারণ, আমাদের একটা বড় ঘটনার পর আমরা যে রাজনীতির টানাপোড়েনটা দেখি সেটা মারাত্মক। আজকে দেখুন, রাহুল গান্ধী গতকাল থেকে আজ অবধি সরকারের পাশে সর্বতভাবে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন। আজকে রাহুল গান্ধী শ্রীনগর চলে গেলেন, একবারও বিজেপি প্রেস কনফারেন্স করে বলল না যে অশান্ত কাশ্মীরে কেন আরও অশান্তি পাকানোর চেষ্টা করতে রাহুল গান্ধী গেছেন। না, এই ছবি আমরা দেখলাম না। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন নির্দ্বিধায়, বিনা বাধায়। ওমর আবদুল্লার সঙ্গে দেখা করলেন, লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করলেন। এবং এই রাজ্যে একটা বড় ঘটনা, দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটার পর এই ছবি আমরা কেন দেখব না? কেন বিরোধীদের ঘটনাস্থলের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হবে না? আগে যেটা 144 ধারা ছিল, এখন ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী অন্য ধারা হয়েছে, কিন্তু সেইটা জারি করে দেওয়া হয়। কোনোভাবে ঘটনাস্থলে বিরোধীরা যদি চলে যান, তাহলে নিঃসন্দেহে সরকার এবং পুলিশের তরফ থেকে বলা যায় যে অশান্ত স্পটে তারা অশান্তি সৃষ্টি করতে গেছিলেন। নানাভাবে পুলিশ আটকানোর চেষ্টা করে। এবং দুর্ভাগ্যের, আমার স্মৃতিতে তো অনেক কিছু হঠাৎ মনে পড়ে যে শুধু এই সময় নয়, তৃণমূল সরকার আসার আগে যে সরকার ছিল, বাম সরকার, সেখানেও বিরোধীদের ঘটনাস্থলে যেতে দেওয়া যেত না। আর আমাদের এখন এই 2011 পরবর্তী সরকারে সর্বদলীয় বৈঠক শেষ কবে হয়েছে আমার অন্তত মনে নেই, হয়তো অনির্বাণের মনে থাকবে। কিন্তু অবশ্যই অনির্বাণ নিঃসন্দেহে কটাক্ষের জবাব দেবে সুমন রায়চৌধুরী। না, যারা প্রায় 45 বছর মহাকরণ বা নবান্নর ভেতরটা কেমন দেখতে সেটাই দেখেনি, তাদের কটাক্ষের জবাব দেওয়া আমরা সময় নষ্ট করা। দেখুন, সিরিয়াস বিষয়টা হচ্ছে এখানে একটু আগে যারা সেনাকর্তা রয়েছেন তাদের কাছ থেকে আমরা বিভিন্ন সাবমেরিন, এয়ারক্রাফট ইত্যাদির কথা শুনছিলাম। খুব ভালো লাগছিল যে আমাদের এত বলশালী একটি মিলিটারাইজড রাষ্ট্র রয়েছে, কিন্তু সাহেব এই 26 জনকে বাঁচানো গেল না কেন? আমাদের এত বড় সেনা, আমাদের এত সাবমেরিন, আমাদের এত প্লেন, আমাদের এত কিছু, এই 26 জনকে বাঁচানো গেল না কেন? 2019 থেকে তো বারবার আমরা এই প্রতিশ্রুতি পেয়েছিলাম। এই সরকার যারা 56 ইঞ্চি ছাতি নিয়ে চলে, যে জঙ্গিদের আমরা একেবারে কোমর ভেঙে দিয়েছি। এবং এটা তো বেশি দিন আগের ঘটনা নয়, যেদিন পেহেলগামের আক্রমণ হচ্ছে তার মাত্র 2 সপ্তাহ আগে এই অমিত শাহ বলেছিলেন যে জঙ্গিদের গোটা ইকোসিস্টেমটা আমরা ভেঙে চুরমার করে দিয়েছি। 2 সপ্তাহের মধ্যে তারা পাল্টাই 56 ইঞ্চিকে চুরমার করে দিল। আমরা এত বাতেলা শুনে কি করব? ওই সাবমেরিনের সাইজ জেনে আমার কি হবে যদি আমি কাশ্মীর ঘুরতে গিয়ে বা যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে গুলির সামনে পড়ে নিহত
হয়ে যাই? আমার কি হবে জেনে যে এত এয়ারক্রাফটের পেছনে কত খরচ হচ্ছে, আমাদের কত দুর্দান্ত মেকানিজম রয়েছে, তারা কিভাবে আকাশে ওড়ে, মাটিতে হাঁটে, জলের মধ্যে সাঁতার কাটে, আমি সব শুনলাম, খুব ভালো লাগলো। তারপর গিয়ে তো প্রাণটা চলে গেল। 12 বছর ধরে হিন্দু হৃদয় সম্রাট, যারা নাকি হিন্দুদের বাঁচানোর জন্য এত কাজ করছেন, বা 2019 থেকে তাদেরই শাসনে কাশ্মীর চলছে, সেখানে এরকম সাট করে হিন্দুদের মেরে দিল। আপনারা কি করছিলেন? এত বড় সেনাবাহিনীকে তারা কাজ করতে দিলে এইটা হতো না, এটা আমি জানি। তাদের কাজ করতে দেওয়া হয়েছিল। করোনার পর 1,80,000 সেনাদের যে ফাঁকা পদ, কেন সৈন্যবাহিনীতে কন্ট্রাকচুয়াল নিয়োগ হচ্ছে? আপনারা প্রশ্ন তুলবেন না? আপনাদের যদি কন্ট্রাকচুয়াল নিয়োগ করতে আপনারা মেনে নিতেন? সেনাবাহিনী একটা কন্ট্রাকচুয়াল নিয়োগ করার জায়গা, অগ্নিবীর দিয়ে সেনাবাহিনী চলবে। এই আপনারা প্রশ্ন তুলবেন না? অজিত ডোভালের ছেলে সৌর্য ডোভাল, তার ব্যবসায়িক পার্টনার কেন পাকিস্তানের লোক? আপনারা প্রশ্ন তুলবেন না যে মুন্দ্রা এয়ারপোর্টে 3000 কিলো হেরোইন ধরা পড়েছিল, তার সঙ্গে এই হামলার যোগাযোগ পেয়েছে সেই মুন্দ্রা এয়ারপোর্ট, সে আদানির মালিক কিভাবে হলো? আপনারা প্রশ্ন তুলবেন না গুজরাটের কচে 450 স্কোয়ার কিলোমিটার জমি পাকিস্তানের বর্ডারে আদানিকে দিয়ে দিয়েছে নিয়ম পাল্টে? বারবার সেনাকর্তারা বলেছিল যেটা করবেন না, তারপরেও দিয়েছে। আপনারা প্রশ্ন তুলবেন না এটা কেন হলো? আপনারা প্রশ্ন তুলবেন না যে মিলিটারি এই এত ইন্টেলিজেন্সের কথা হচ্ছে? দেবজিৎ দা বললেন লোকাল সরকার আমাদেরকে জানায়নি, মিলিটারি ইন্টেলিজেন্স জানতেই পারেনি, জঙ্গিরা জেনে গেল। জঙ্গিরা জেনে গেল এত বড় মিলিটারি ইন্টেলিজেন্স চালানো ন্যাকামো হচ্ছে। রাজ্য সরকার একটা গেট খুলে দিয়েছে, জঙ্গিরা জেনে গেল, তারপর পুরো আর্মড হয়ে গায়ে ক্যামেরা লাগিয়ে লোকাল গাইড নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলে কি আমরা কি ভিডিও গেম খেলছিলাম? শুধু গেট খোলেনি, গেট আটকে এই হত্যালীলা চালিয়েছে। দেখুন গোটাটা করেছে, এবং একাধিক আমরা বয়ান শুনেছি 1.5 থেকে 2 ঘন্টা আহত অবস্থায় পড়ে থেকে মারা গেছে, কেউ আসেনি। স্থানীয় মানুষ চেষ্টা করেছেন, যে মুসলমানদের আপনারা দিনের পর দিন টার্গেট করছেন তারা চেষ্টা করেছেন, সৈন্যবাহিনীর খোঁজ পাওয়া যায়নি। সেনারা কি আসতে চায়নি? এটা তো হতে পারে না। তাদেরকে হয় আসতে দেওয়া হয়নি, আর না হলে তাদেরকে খবর পেতে দেওয়া হয়নি। দেবজিৎ এখানে দাঁড়িয়ে যে পাকিস্তান মানসিকতা বললাম, আমি একমতের সঙ্গে, একদম ঠিক বলেছে। সেই ধর্মান্ধ রাজনীতির যে মানসিকতা, সেটাকেই পাকিস্তান মানসিকতা বলে, এবং সেই মানসিকতার একটাই সংগঠন আমাদের ভারতবর্ষে আছে, তার নাম RSS বিজেপি। যারা এই হামলার পর তারা টার্গেট করেছে ধর্মনিরপেক্ষ। সেনার পাটে সেনাকর্তাদের কাছে আসবো, ধন্যবাদ অনির্বাণ। কিন্তু আমি ভাবছিলাম তৃণমূল যদি কোনোদিন কেন্দ্রে ক্ষমতায় আসে, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হন, তাহলে এই যে সেনার অ্যাসেটগুলো নিয়ে অনির্বাণ স্টুডিওতে কতটা গর্ব প্রকাশ করবে। কারণ এই অ্যাসেট, এটা নরেন্দ্র মোদীরও নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, রাহুল গান্ধীর নয়, তার আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংয়ের নয়, এটা ভারতবর্ষের, ভারতবাসীর, আমারও, অনির্বাণেরও। এবং আমরা রাতে যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি সেই জন্য সেনাবাহিনীর এই অ্যাসেটগুলো যুগের পর যুগ, বছরের পর বছর ধরে আমাদের অর্থাৎ করের টাকায় এগুলো কেনা হয়েছে। ভারত এগুলো ওন করে, তার জন্য আমরা সবসময় গর্বিত। কিন্তু প্রচুর এক ঝাঁক অভিযোগ। দেবজিৎ, জবাব। প্রথমে আনঅফিশিয়াল ইনফরমেশনের জবাব দেওয়ার দায় তো আমার নয়, আমি একটু বলি। প্রথম কথা বলি যে এই যে মানসিকতার কথা বলেছি না, এই নাম করে ইয়ে করে ধর্ম দেখে আর কি, বা কলমা পড়লে ছাড় দেওয়া হয়েছে, এটা কিন্তু এখানে হয়নি, মানে শুধু এখানেই হয়নি। 2008, একটু ফিরে যাই পেছনের দিকে, 26/11-তে হোটেল ওবেরয় ট্রাইডেন্ট, সেখানে একজন তুর্কি একটি দম্পতি, তারা পরে ওটা ইউটিউবে দেখতে পাবেন, সবাই আপনারা ইউটিউবে দেখতে পাবেন, অত বড় একটা জিনিস ওনারা বলেছেন ওখানে। সৈফি আর মেলটন, দুজনে তুর্কি মুসলিম দম্পতি, তাদেরকেও চিনতে না পেরে, তুর্কিরা ন্যাচারালি হোয়াইটস এবং তারা ওই রকমই ইউরোপিয়ান ড্রেসে ছিলেন, তাদেরকেও গুলি করতে উদ্যত হয়। যে ছেলেটি, তাকে পরে নাম জানা গেছিল, তার নাম হচ্ছে ফাহাদুল্লাহ। যখন ওকে টার্গেট করছে তখন ওই মহিলা মেলটন তাকে বলেন যে তুমি কি করছো, এ তো মুসলমান, আমরা মুসলমান, টার্কিশ মুসলিম। বলা মাত্রই বলে ঠিক আছে তাহলে কলমা পড়ো। কলমা যেই আওড়াতে থাকে তখন তাকে ছেড়ে দেয় এবং তাকে পেছন ঘুরিয়ে রেখে তার সঙ্গে থাকা আরো অন্য অমুসলিম 3 জনকে ওরা গুলি করে। এছাড়াও যে ট্রান্সক্রিপশন তুলে অনির্বাণ যেটা বললো সেটা তো এটাই হচ্ছে, এটা যে সার্বিক ব্যর্থতা কিচ্ছু নয়, সার্বিক ব্যর্থতাই হচ্ছে এটা যে আমরা এতদিন ধরে রোগটাকে আইডেন্টিফাই করার কথাই ভাবিনি। আমরা সবসময় ব্যাপারটাকে চাপা দাও করতে গেছি। 2019 থেকে দাদা আপনাদের সার্বিক নিয়ন্ত্রণে জম্মু কাশ্মীর, আমি 2019 থেকে 2016 সালে 2011 থেকে হিন্দুরা, এই রাজ্যের হিন্দুরা 2000 সব ফালতু ভববাজি করে লাভ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও খাগড়াগড়
2016 সালে বললেন নোট বাতিল করেছিলাম, সব সন্ত্রাসবাদ বলেছিলেন তো 2016 সালে নোট বাতিল করে বলেছিলেন, কেন চুপ করো? কিসের চুপ করো? আপনাদের তো এইটাই হচ্ছে পাকিস্তান মানসিকতা, এইটাই পাকিস্তান মানসিকতা। প্রশ্ন আছে, আজকে ওর বাড়ি যদি জাফরাবাদে হতো, ওর বাড়িতেও আজকে ওই কালো কালির দাগ রাত্রেবেলায় হতো, ও আজকে এসে পাকিস্তান মানসিকতা নিয়ে সব বলতে পারতো না। আজকে তোমাদের সরকার কিচ্ছুটি করতে পারোনি। নরেন্দ্র মোদী 56 ইঞ্চি চুপসে দিয়েছে, তোমাদের সামনে পাঠিয়েছে এইসব বলে পাশ কাটানোর জন্য। আমি দুজনকে আপাতত থামাচ্ছি, পরে আবার আসা যাবে, কিন্তু আমি বলছি আপাতত আমি দুজনকে থামাচ্ছি, কিন্তু একেবারে আমি বলছি পাকিস্তান মানসিকতা ভারতবর্ষে বসে স্টুডিওতে শোনাটাও খুব পীড়াদায়ক। আমি পরিষ্কার একটা তথ্যের ক্ষেত্রে, যেহেতু দেবজিৎকে আমি উদাহরণটা আগেই দিয়েছিলাম, শীতল কালথিয়া, নিহত শৈলেশ ভাই কালথিয়া স্ত্রী, তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন, হ্যাঁ ওখানে তো সুরক্ষা ছিল না, সিকিউরিটি ছিল না, এটা নিয়ে কোনো দ্বিমতের জায়গা নেই। দেবজিৎ একটা মারাত্মক অভিযোগ তুলেছে যে কেউ জানতো না। অবশ্যই তার পাল্টা প্রশ্ন আমার ছিল, আছে, থাকবে যে মিলিটারি ইন্টেলিজেন্স আমাদের দেশে এত দুর্বল যে 2500 মানুষ, অন্তত 2000 মানুষ রোজ যাচ্ছেন, কেউ জানে না। কিন্তু তিনি কি বলেছেন, কেন আমি ওই ক্যাম্পের কথাটা বললাম, একবার আপনাদের দেখাই। তার কারণ এই শোকস্তব্ধ পরিবার, আমরা বিশ্বাস করি এই পরিস্থিতিতে তারা যা বলছেন একেবারে বেদ বাক্যের মতো বিশ্বাস করতে হবে আমাদের। স্বজনহারাদের বক্তব্য সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের সবার থেকে। দেখুন, अगर ये डेंजर जोन था तो किसी को ऊपर जाने ही क्यों दे रहे थे वो लोग? विदाउट परमिशन तो कोई ऊपर जा नहीं सकता था, आर्मी कैंप के सामने से ही सब जाते थे, तो उनको पता ही है ना इतने टूरिस्ट ऊपर है, तो ऊपर कोई सिक्योरिटी नहीं, कोई पुलिस नहीं कोई हॉस्पिटलाइजेशन, कुछ नहीं, कोई मदद नहीं। কর্নেলদার, এইটা হচ্ছে রিয়েলিটি, যে সব হারিয়েছেন। তিনি বলছেন কোনো সিকিউরিটি ছিল না। সত্যিই তো 7 কিলোমিটার ওই মুসলিম ঘোড়াওয়ালাদের পিঠে ব্লিড করতে করতে অনেকে এসেছেন। সেখানে যদি অন্তত আধ ঘন্টার মধ্যে বা আরও দ্রুত সুরক্ষা পৌঁছতো, একটা হেলিকপ্টার পৌঁছতো, কয়েকজনের হয়তো প্রাণ বেঁচে যেত। আমি যেটা জানাচ্ছি আপনাকে, কারণ এই ব্যাপারে আমার সাথে কথা হয়েছে ওখানকার, যখন সুপ্রিম কোর্টের অর্ডারে এই ইলেকশন করে এটাকে প্রিম্যাচিওরলি ওখানে গভর্নমেন্ট ইয়ে করলো, তখন রাজ্য সরকারের যারা কর্মচারীদের মধ্যে একটা বিরাট অংশের মধ্যে বিশাল উৎসাহ আসলো, এবং তারা ডেলিভারেটলি, দেখুন একটা হচ্ছে আমি অর্ডার পালন করব না, থাকবো না, প্ল্যান করব, আরেকটা হচ্ছে কমপ্লেসেন্সি। আমি এমন একটা রিপোর্ট দিলাম যে এখানে কিছু হবে না, সব আমাদের নিজেদের লোক, 1000 ঘোড়া ওখানে ঘুরে বেড়ায় রোজ। তো সেইটা দেখে যতক্ষণ, কারণ সামরিক বাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স, তারা তো ওখানে সামরিক শাসন চালাচ্ছে না, যেখানে রাজ্য সরকার দায়িত্ব নিয়েছে সেগুলো আসবে, অ্যান্ড হেডস উইল রোল, সেটার কারা কারা দায়িত্ব ছিল সেটা। দ্বিতীয় কথা, আমাদের রাজ্যে একটা খুব দুঃখ দেয় আমাদের, আমি কোনো রাজনৈতিক দল করি না, আমার সেনাবাহিনীতে প্রচুর মুসলিম, দেবাশিস স্যার তো মুসলিম ইউনিট কমান্ড করে এসছে। যখন একজন বিধায়ক বলে যে গলার নলি কেটে ভাগীরথীতে আমরা 70-30% হিন্দুকে বিয়ে দেব, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। তারপরে অনেক চাপে পড়ে শোকজ করেছে, সে ওপেন টিভিতে বলছে যে জাতিসত্ত্ব আমার কাছে সবচেয়ে বড়। তার মানে দেশের প্রতি আনুগত্য নেই, যেখানে আমাদের প্রথম আনুগত্য হচ্ছে দেশ আগে, সেখানে বলছে জাতিসত্তা। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। একজন ক্যাবিনেট মিনিস্টার অবাঙালি ভাষায় বলছে আমরা কিভাবে মেজরিটি হব। মোমবাতি নিয়ে যে মিছিল করে বাঙালিরা, তাকে নিয়ে উপহাস করছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আরেকজন ক্যাবিনেট মিনিস্টার তার জনসংখ্যা কি করে বাড়াবে সেগুলি বলছে, কোনো ব্যবস্থা নেই। আমি কয়েকটা খুব স্পেসিফিক পয়েন্ট বলবো। এই যে এখন আমরা যে আলোচনাগুলো করছি, আমার মনে হয় আমরা একটু ওয়াইডেন করে দিই আলোচনা একদম। এই জন্য বলছি যে কাশ্মীরকে আমরা কোনোদিনই ভাবতে পারিনি যে একটা পার্ট অফ দ্য ইন্ডিয়া আছে, যাই বলুক, কাশ্মীর এবং কাশ্মীরিয়াত এই যে দুটো জিনিস অনেক পার্থক্য। কাশ্মীরের মতো এরকম
আমি বলবো আমার 15 বছরের অভিজ্ঞতা জম্মু কাশ্মীরে থাকার, এই রকম অতিথি পরায়ণ কিন্তু কেউ হয় না, আমি এখনও বলছি। দ্বিতীয়ত যেটা আজকে একটা চিন্তা করা যায়, আমরা চিন্তা করতে পারি কি না, উই আর কনফার্ম দ্যাট অ্যাট দিস স্টেজ দেয়ার ওয়াজ নাথিং লাইক ইন্টেলিজেন্স, এর ওপর একটা স্পেলিংটাও শোনেনি যারা ওখানে ডিউটিতে ছিল। দ্বিতীয়ত হচ্ছে আমি প্রথম দিন থেকেই বলছি যে এরা বাইরের, পুরোটা বাইরের নয়, দে আর নট অল ফ্রম আউটসাইড। আজকে সেটা প্রমাণ হয়ে গেল দুটো। আমি বলেছি আরও আসবে হোমগ্রোন মিলিটেন্টস, যাদের বাড়িগুলো ধ্বংস করা হলো আজকে, বোথ অফ দেম আর হোমগ্রোন মিলিটেন্টস, অ্যান্ড এখন বোধহয় ওরা টিআরএফের সঙ্গে রয়েছে, বাট আদারওয়াইজ দে আর অল ফ্রম দ্য হিজবুল মুজাহিদিন। থার্ডলি যেটা, আমি একজন নাগরিক হিসাবে এবং একজন মানে আমি নিজেকে প্রাউড মনে করি যে আই এম প্রাউড ইন্ডিয়ান। এভরি ড্রপ অফ দ্য ব্লাড দ্যাট হ্যাজ ওখানে পড়েছে মাস্ট বি অ্যাভেঞ্জড। সেখানে যদি আমাদেরও স্যাক্রিফাইস করতে হয়, উই উইল স্যাক্রিফাইস, বাট তাদের সেই আত্মা কিন্তু ওখানে ঘুরে বেড়াচ্ছে, আমাদের হন্ট করবে। একদম। আমি আসছি সমিতদার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে এইটাই তো জঙ্গিদের উদ্দেশ্য। জঙ্গিদের স্পষ্ট উদ্দেশ্য হচ্ছে কাশ্মীর বনাম ভারত করে দেওয়া, জম্মু কাশ্মীর ভার্সেস ইন্ডিয়া। এই খেলাটাই তো অত্যন্ত পরিকল্পনা করে বছরের পর বছর, দশকের পর দশক ধরে পাকিস্তান চালিয়ে যাচ্ছে। ঠিক এইখানে আমি আমার পরের প্রতিবেদন রাখবো, সেটা হচ্ছে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে টেলিফোন করেন এবং বলেন যে 27 তারিখ অবধি যে সময়সীমা দেওয়া হয়েছে, চিকিৎসার ক্ষেত্রে 29 তারিখ, তার ভেতর সমস্ত পাকিস্তানি নাগরিক যিনি যে রাজ্যে থাকুন তাদের বের করে দেওয়ার কথা। আরেকবার স্মরণ করিয়ে দেন, দেখুন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং হিন্দু নিধনের প্রত্যাঘাত চাইছে গোটা দেশ। ভারত ইতিমধ্যেই যুদ্ধ মহড়ায় সামরিক শক্তি দেখাতে শুরু করেছে। অন্যদিকে নয়াদিল্লির তরফে জারি কূটনৈতিক স্ট্রাইক। বুধবারই পাকিস্তানের নাগরিকদের ভারতের ভিসা বাতিলের ঘোষণা করে কেন্দ্র। একই সঙ্গে পাকিস্তান থেকে ভারতীয়দের দেশে ফিরতে নির্দেশ দেয় নয়াদিল্লি। এই উত্তপ্ত পরিস্থিতিতে আটারি ওয়াঘা সীমান্তে পারাপারের ভিড়। শুক্রবার 287 জন ভারতীয় পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন, আর ভারতে থাকা 191 জন পাক নাগরিক ফিরে গিয়েছেন আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে। পাক নাগরিকদের ভারত থেকে ফেরত পাঠাতে তৎপর সাউথ ব্লকও। সূত্রের খবর, এই নিয়ে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করে নজর রাখতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে মুখ্য সচিবদের সঙ্গেও ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। এটা কি চিফ মিনিস্টারদের দায়িত্ব চিহ্নিত করা? পাসপোর্ট ভিসা রিলিজ করে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট রিলিজ করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট তার দায়িত্ব অনুযায়ী, তার এজেন্সি অনুযায়ী খোঁজ নিয়ে জানতেই তো পারবেন তারা কোথায় আছে। তার সমস্ত তথ্য তো সরকারের কাছে থাকে, সেই তথ্য অনুযায়ী চিহ্নিত করে তাদের বার করে দেওয়াটা দরকার। পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর নৃশংস জঙ্গি হামলার প্রত্যাঘাতে 65 বছরে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে মোদী সরকার, যাকে কার্যত যুদ্ধের শামিল বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের 80% কৃষিকাজই সিন্ধুর জলের ওপর নির্ভরশীল। করাচি, লাহোর, মুলতানি বস্ত্র চিনি উৎপাদনকারী সংস্থাগুলো সরাসরি সিন্ধুর জল ব্যবহার করে। ফলে জলচুক্তি স্থগিতের প্রভাব সেদেশে মারাত্মকভাবে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি জলচুক্তি স্থগিতের প্রভাব পড়তে পারে বিদ্যুৎ উৎপাদনেও। এ বিষয়ে পরবর্তী কৌশল ঠিক করতে শুক্রবার জলশক্তি মন্ত্রী CR পাতিল, বিদেশমন্ত্রী S জয়শঙ্কর এবং জলশক্তি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। I think it flows from the Prime Minister's very clear-cut remarks in 2016 that blood and water cannot flow together. All the necessary diplomatic steps that needed to be taken have been taken, and a strong message has gone to Pakistan. Now the question is, will other steps follow? শুক্রবারই কাশ্মীরে যান রাহুল গান্ধী, আহতদের সঙ্গে দেখাও করেন তিনি। We had a meeting yesterday with the government, and the united opposition condemned this action and said that we are there to support whatever action the government wants to take. And it is very important that every single Indian stands united, stands together, so that we can defeat what the terrorists were trying to do. জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গেও দেখা করেন রাহুল গান্ধী। ব্রতদীপ ভট্টাচার্য, বিজেন্দ্র সিংহর রিপোর্ট, ABP আনন্দ।
দেখুন, এই অন্ধকার, এই যন্ত্রণার মধ্যে আরেকটা জিনিস যেটা শুরুতেই বললাম সব থেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে এই আতঙ্কের পরিবেশটা কিন্তু সাধারণ মানুষ কাটিয়ে উঠছেন। বেছে বেছে হিন্দু নিধন হয়েছে, তা সত্ত্বেও তীর্থযাত্রীদের যারা অমরনাথ যাচ্ছেন তাদের মনোবল কিন্তু ওই জঙ্গিদের বুলেট ভাঙতে পারেনি। একটার পর একটা ক্ষেত্রে বিভিন্ন নিরিখে দেখা যাচ্ছে অমরনাথ যাত্রীদের উৎসাহ এইবার এই 2025-এ ওই ভয়াবহ ঘটনায় 26 জনের রক্তাক্ত মৃত্যুর পরও সেই উৎসাহ তুঙ্গে। দেখুন, ওখানে হিন্দুদের আমাদের ওখানে জায়গা, ওখানে আমাদের তীর্থস্থান ভোলে বাবার, আর ভোলে বাবার নাম করে আমরা যাব। ওখানে জীবন মৃত্যুর কোনো ব্যাপার নেই, আমাদের কোনো ভয় নেই। দুর্গম পাহাড়ের বুকে তুষার ধবল শিবলিঙ্গ, আধ্যাত্মিক টান, সঙ্গে অপরূপ প্রকৃতির প্রেমে প্রতি বছরই অমরনাথ যাত্রায় সামিল হন হাজার হাজার পুণ্যার্থী। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনা ভূস্বর্গকে বিভীষিকাময় করে তুলেছে। যে সবুজ উপত্যকা পেরিয়ে প্রতি বছর অমরনাথ যাত্রায় যান পুণ্যার্থীরা, মঙ্গলবার এই গালিচায় ভেসেছে হিন্দু পর্যটকদের রক্তে। কিন্তু সেই সন্ত্রাস, আতঙ্ক পুণ্যার্থীদের মনোবল যে এতটুকুও ভাঙতে পারেনি, তার প্রমাণ অমরনাথ যাওয়ার জন্য এই আবেগ। আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম যে চন্দনবাড়ি থেকে শুরু করব, এবার ডেটের উপরেই নির্ভর করছে, নাহলে আমরা বালতাল থেকে শুরু করতে পারি। রেজিস্ট্রেশন ডেট আমাদের অ্যাকচুয়ালি আমরা 15 তারিখ থেকে শুরু করবো। ইচ্ছে আছে তো পেহেলগাম থেকে, ইচ্ছা আছে পেহেলগাম থেকে। এবার সবই নির্ভর করছে রেজিস্ট্রেশনের ডেটের উপর। একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, আতঙ্ক হামলা হয়েছে, তো প্রশাসন রয়েছে, সেনাবাহিনী রয়েছে, তাদের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। অমরনাথ যাত্রার দুটো রুট, একটি বালতাল হয়ে এই পথে অপেক্ষাকৃত কম সময় লাগে, আরেকটি পেহেলগাঁও। এই রুটে অমরনাথের বেস ক্যাম্পে পৌঁছতে সময় লাগে 3 থেকে 5 দিন। দেরিতে হলেও পুণ্যার্থীদের প্রথম পছন্দ পেহেলগাঁও রুটই, কারণ এই পথে উপত্যকার অপরূপ রূপ। কিন্তু সেই পেহেলগাঁওই স্ত্রী, সন্তান, আত্মীয়দের সামনে বেছে বেছে খুন করা হয়েছে হিন্দু পর্যটকদের। পর্যটকদের মধ্যে ত্রাস, আতঙ্ক আনার চেষ্টা করেছিল জঙ্গিরা, কিন্তু সেই চেষ্টা যে পুরোপুরি ব্যর্থ হয়েছে তার প্রমাণ পেহেলগাঁও পেরিয়ে অমরনাথে যাওয়ার এই ভয়হীন আবেগ। আমার কোনো ভয় কাজ করছে না। আমি জানি যে আমি সবসময় ঈশ্বরকে বিশ্বাস করি, সে যদি আমার সাথে থাকে মানে তার উপরে আমি ছেড়ে দিয়েছি। আমরা সবাই তার কন্ট্রোলে, উনি যেটা করবেন সেটা হবে। পার্সোনালি আমার কোনো টেনশন নেই। আমরা চন্দনবাড়ি হয়ে যাচ্ছি, আমি ভয় কাজ করছে না। আমরা ভোলে বাবার কাছে যাচ্ছি, তো ওখানে কোনো ভয়ের ব্যাপার নেই, যা আছে বাবা দেখে নেবে। চন্দনবাড়ি পেহেলগাম থেকে, ওটার জন্য সত্যি আমরা সবাই দুঃখ প্রকাশ করছি, কিন্তু তার জন্য ভয়ে যে যাব না সেটা নয়, আমরা ঠিক যাব। 3রা জুলাই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। সেখানে যাওয়ার জন্য প্রথমে কম্পালসারি হেলথ সার্টিফিকেট জোগাড় করতে হয় সরকারি হাসপাতাল থেকে, তারপর সেই সার্টিফিকেট জমা দিতে হয় নির্দিষ্ট ব্যাংকের বিশেষ শাখায়, তারপরই মেলে অমরনাথ যাত্রার পারমিট। যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের মধ্যে কিন্তু কোনো আতঙ্ক কাজ করছে না, প্রত্যেকেই একদম দৃঢ় প্রতিজ্ঞ যে তারা যাবেন, এবং বেশিরভাগেরই প্রথম পছন্দ পেহেলগাঁও হয়ে অমরনাথ যাওয়া। 2টি রুট আছে, একটি পেহেলগাঁও হয়ে আর একটি বালতাল হয়ে। প্রথম পছন্দ সকলের পেহেলগাঁও। যতই সেখানে জঙ্গি হামলা হোক, যতই সেখানে রক্ত ঝরুক, মানুষজন ধর্মের টানে ওই রুটেই যাবেন, এমনটাই কিন্তু মনস্থির করে রেখেছেন তারা। पिछले कुछ दिनों की ऑब्जर्वेशन से हमने देखा कि कोई फ़र्क ऐसा नहीं दिखा है। लोगों का उत्साह उतना ही ज़्यादा है, लोग उतनी ही शिद्दत से हमारे पास आ रहे हैं रजिस्ट्रेशन के लिए। मुझे फ़िलहाल कोई उसमें डिफरेंस नज़र नहीं आया। यात्रा जो है आपकी 3 जुलाई को पहली यात्रा शुरू होगी और ये आपकी अगस्त में जो रक्षाबंधन वाले दिन ख़त्म होगी। हमारा रजिस्ट्रेशन होता है जो अंतिम यात्रा है, जैसे रक्षाबंधन वाले दिन अंतिम यात्रा है, उससे ठीक 8 दिन पहले हमारी यात्रा जो है वो रजिस्ट्रेशन बंद हो जाएगी। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর ব্যাংকের বিবাদীবাগ ও মল্লিক বাজার শাখা মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 1,500 পুণ্যার্থী অমরনাথ যাওয়ার পারমিট নিয়েছেন। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। বলতেই হবে এই স্পিরিটকে কুর্নিশ। সুমন, আমি কুর্নিশ জানাই যারা যারা অমরনাথ এই পরিস্থিতিতেও যেতে চান, তারা মেন্টালি স্ট্রং রয়েছেন এবং প্রতিটি ভারতবাসী সরকারের পক্ষে রয়েছেন, পাশে রয়েছেন, মেন্টালি স্ট্রং থাকুন। কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগছে সুমনদা, যেসব পরিবারের মানুষ আক্রান্ত হচ্ছেন, মৃত হচ্ছেন, তাদের ডেড বডি আমরা রিসিভ করছি, দেখছি বাংলার শাসক দল সহ বিভিন্ন অনেক দলেরই মুখপাত্ররা সন্ধেবেলা বসে পড়ছেন সেই পরিবারের ব্যক্তিগত কি বিন্যাস
বিন্যাস আছে, সামাজিক কি বিন্যাস আছে, কার বউয়ের ভারতীয় পাসপোর্ট আছে, কার বউয়ের ভারতীয় পাসপোর্ট নেই, সেটা নিয়ে আলোচনা করতে আরেক রাজনৈতিক দল গিয়ে দেখা যাচ্ছে ছোট্ট একটা কোলের শিশুকে ঠিক ফুটবল খেলার মতন একল লোকল নিয়ে ঝাঁপাঝাঁপি করছেন। হোয়াট ইজ দিস? আমরা তো মানুষ, মানবিকতা আমাদের পরিচয়। আমরা কি এখন বিচার করব বিতান অধিকারীর বউয়ের পাসপোর্ট আছে কি নেই, না সরকারের পাশে দাঁড়াবো, পরিবারের পাশে দাঁড়াবো? বিধানবাবুর দাদা আলিপুর কোর্টের অ্যাডভোকেট, আমাদের সিনিয়র কলিগ, তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা মানুষের কাছে তুলে আনাটাকে যদি ওনার ভাষায় ফুটবল খেলা না কি সব বলছিলেন এসব হয়ে থাকে সেটা আলাদা কথা। এটা তার আচ্ছা আপনারা কেউ নেই, কিন্তু আমি বলছি যে গেছেন তো কাশ্মীরে, কার পাসপোর্ট কি হারিয়েছেন স্বামীকে, এটা কি খুব জরুরি, খুব সংবেদনশীল আলোচনা? তাদের পরিবারের তরফ থেকে অভিযোগ উঠেছে। দেখুন, বিধানবাবুর স্ত্রী যেমন তার স্বামীকে হারিয়েছেন, বিধানবাবুর দাদা তার ভাইকে হারিয়েছেন, তার বাবা মা তার ছেলেকে হারিয়েছেন, তাদের তরফ থেকে এই বক্তব্য উঠে এসছে, সেটাকে মানুষের সামনে আনা হয়েছে, এটা অন্য প্রসঙ্গ। কিন্তু একটু আগে দেবজিৎ দা ধর্ম থেকে মারার কথা বলছেন, মানুষের সামনে এটা আনা কি মানুষের জরুরি তথ্য? দেখুন, তার কারণ আছে, তার কারণ এইখানে স্পষ্টভাবে কারণ আছে যে এই মানে কি বলবো, শোকস্তব্ধ পরিবারগুলোকে নিয়ে দুই রাজনৈতিক দলে টানা পড়েন, যার সাক্ষী হলো এয়ারপোর্ট। স্লোগান শাউটিং হয়েছে এয়ারপোর্টে, কফিন আসার সময় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সমর্থকদের মধ্যে স্লোগান শাউটিং হয়েছে। এইটা হচ্ছে কারণ, আর কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে মানে বলা উচিত নয় যে মৃতদেহের দখল কোন রাজনৈতিক দল নেবে। জায়গার বিষয় নেই। আপনি শুভেন্দু অধিকারী সেদিনকার যে কর্মকাণ্ড সেটা আপনারা দেখেছেন, সেখানে কিভাবে তার স্ত্রীকে, মৃত স্ত্রীকে এবং তার বাচ্চাটিকে নিয়ে তিনি যে কাণ্ডটি করছিলেন, ওটা কোনো সুস্থ মস্তিষ্কের কাজ করতে পারে? রাজ্য সরকারের তার পরিবারের তরফ থেকে যে বক্তব্য সুমনদা, আমি জন্মসূত্রে বাঙাল। বিতানবাবুর মা যখন কাঁদছিলেন আপনাদের ক্যামেরা নিচ্ছিল, আমি গতকাল দেখছিলাম, একটা অদ্ভুত কথা বলেছেন যে 65-তে ওই দেশ থেকে পালায় আইলাম যে কারণে, যাদের জন্য তাদের হাতেই মরে গেল আমার ছেলে। একই রকমভাবে, অর্থাৎ ইসলামিক সন্ত্রাসবাদের দ্বারা বিতাড়িত হয়ে একটা পরিবার এই দেশে আশ্রয় নিল, তারপরে তারা সেকেন্ড জেনারেশন তৈরি করলো, তারা পড়াশুনো করলো, চাকরি পেল, বাইরে গেল, এখানে এসে তাদের সেই ইসলামিক সন্ত্রাসবাদের হাতেই এখানে মৃত্যু ঘটেছে এই পরিবারটির, বাঙালির ছেলেটি। এবং আমি যেটা বলছি দেখুন, আমাদের যে মানসিকতা নয়, বাঙালি সাধারণ, আমি পশ্চিমবঙ্গের বাঙালি মানসিকতা বলছি। দেখুন, এখানে যারা বসে আছি তারা যে রাজনৈতিক দলের সমর্থক সেটা না, কিন্তু একটা বড় রাজনৈতিক দল যাদের কোনো প্রতিনিধি আজকে এখানে নেই, তাদের সঙ্গে আলোচনা করাটা উচিত নয়। কিন্তু এই ধরনের লোকেরা যাদবপুরে যখন স্লোগান দিত, ভারতের টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, প্রগতিশীল স্লোগান বলুন, তারপরে হচ্ছে ওরা তো গুলি খাবার জন্য মাইনে পায়, জলপাইয়ের চাটনি খেতে ভালো ইত্যাদি কথাবার্তা। আমি পশ্চিমবঙ্গের বাঙালিদের বাইরে তো তুমিও নও, অনির্বাণও নও, একটা মেজরিটি বাঙালিকে বোঝানো হতো যে পুলিশ এরা হচ্ছে এবং মিলিটারি যারা উর্দিতে থাকে তারা হচ্ছে রাষ্ট্রের দালাল, তারা রাষ্ট্রযন্ত্রের দালাল, এবং তারা হচ্ছে সাধারণ মানুষকে অত্যাচারিত। এবারে যেটা হচ্ছে 9ই জুলাই একমত যে তারা শূন্য হয়ে গেছে, তোমাদের কাছে সেকুলাররা সরকারে নেই। শুভেন্দু অধিকারী যে বলছিলেন সেকুলারদের, অনির্বাণ সরাসরি তোমার বিরোধী দলের নেই করেছে, তার জবাব দাও। জম্মু কাশ্মীরে সেকুলারদের রাষ্ট্রপতি শাসন নেই, তোমাদের আছে। তোমাদের ধর্মান্ধদের আছে। 2019 ঝন্টু শেখের বাড়িতে আমার সহকর্মী সন্দীপ সরকার পৌঁছে গেছে। আমি দ্রুত একবার তেহট্টে চলে যাব। সন্দীপ, নিঃসন্দেহে ভাবগম্ভীর পরিস্থিতি, এই মুহূর্তে কি বলছেন শোকস্তব্ধ বাড়ির লোক, আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা? সুমনদা, আমি রয়েছি একেবারে নদিয়ার পাথরঘাটা বাজার, যেটা বাংলাদেশ সীমান্তের একদম লাগোয়া, তেহট্ট থেকে কিছু 5 কিলোমিটার দূরে, একদম সীমান্ত লাগোয়া একটা গ্রাম। সেই গ্রামের ছেলে ঝন্টু আলী শেখ, যে আজ থেকে 13-14 বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে ঢুকেছিল গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর। বিকম নিয়ে পড়তো ঝন্টু বেতাই কলেজে, এবং সেই বাড়িতে আমি রয়েছি। তুমি বাড়িটা দেখলেই বুঝতে পারবে যে এই চাকরিটা এই পরিবারের কাছে অনেক কিছু ছিল। সেই চাকরি সূত্রেই এই পরিবারের মুখে হাসি ফুটেছিল এক প্রকার বলা যেতে পারে। এবং শুধুমাত্র যে ঝন্টু এই বাড়ির একমাত্র ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে এমনটা নয়, এই ঝন্টুর বড়দা
তিনিও কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে। তার পরিবার বলতে তার মা বাবা পরিবারের অন্যান্য সদস্যরা তারা থাকেন এই গ্রামের বাড়িতে। আর কর্মসূত্রে যেহেতু একসময় আগ্রাতে থাকতে হতো, সে কারণে তার স্ত্রী তার 2 সন্তানকে নিয়ে আগ্রাতে থাকেন। আমার সঙ্গে রয়েছেন ঝন্টু আলী শেখের স্ত্রী, তিনি আজই সকালবেলা আগ্রা থেকে এসে পৌঁছেছেন তাদের গ্রামের বাড়িতে। একবার কথা বলে নেব। দিদি, এই পরিস্থিতিতে তো কথা বলার মানে কোনো রকম প্রশ্ন করাটাই আমার কাছে ধৃষ্টতা, কিন্তু তবুও একবার জানতে চাইব যে কি চাইছেন যাদের গুলিতে ঝাঁঝরা হতে হলো ঝন্টুকে, কি চাইছেন? আমি তাদের শাস্তি চাইছি গো। আমার ছোট ছোট বাচ্চার বাবাদের কেড়ে নিয়েছে, আমি শাস্তি চাই। আমি ওদের শাস্তি চাই। আমি ওই দেশের বিরুদ্ধে, আমি দেশটাই চাই পুরো ধ্বংস হয়ে যাক। ওই দেশটা থাকলে আরও অনেক বাচ্চার বাবাকে কেড়ে নেবে। আমি চাই শাস্তি হোক ওদের। যে ঘটনাটা ঘটে গিয়েছিল 2 দিন আগে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এত বড় একটা মুভমেন্টে এগিয়েছিল জঙ্গিদের নিকেশ করার জন্য, সেই জায়গায় সেই জঙ্গিদের গুলিতে 26 জন মানুষের মৃত্যু হয়েছিল, সেই জঙ্গিদের সাথে লড়তে গিয়ে আপনার স্বামীকে প্রাণ হারাতে হলো। কিভাবে দেখছেন বিষয়টা? সব থেকে বড় কথা, আমি আমার হাজব্যান্ডকে হারিয়েছি, আমার ছেলেপেলে তার পাপাকে হারিয়েছে। আমি আর কি চোখে দেখব? তারাও হারিয়েছে, আমিও হারিয়েছি। তারাও হারিয়েছে, আমিও হারিয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য, আমি শাস্তি চাই, এটাই উদ্দেশ্য। এই যে যে সার্চ অপারেশনে গিয়েছিলেন তিনি, সেই সার্চ অপারেশনে যাওয়ার আগে কি কোনো কথা হয়েছিল? যখন এই ঘটনাটা ঘটলো তার আগে কথা হয়েছিল? হয়েছিল। আমি সব সময় জম্মু কাশ্মীরে খবর দেখতাম, আমাকে বলতে তুমি বেশি নিউজ দেখো না। তারপর আমাকে সন্ধ্যায় ফোন করে বলছে আমি 3 দিনের জন্য বাইরে যাব, তোমার সাথে ফোনে কথা হবে না, আমি টাওয়ার পেলে মেসেজ করবো তোমাকে। ওই জন্য একদিন পুরো দিন ফোন করেনি, মেসেজ করেছে। আর পরের দিন যেদিন ঘটবে সেদিন সকালেও মেসেজ করেছে আমাকে, আমি ভালো আছি, ঠিক আছি। ওই জন্য আমার ছেলেপেলে স্কুলে পাঠিয়ে আমি নিশ্চিন্তে বসে আছি। 9:30টায় খবর আসে কাঁধের উপরে গুলি লেগেছে, হালকা ফুলকা লেগেছে, ট্রিটমেন্ট করলে, অপারেশন করলে ঠিক হয়ে যাবে। তারপর মেম সাহেবগুলো আমাকে ঘরে পাঠিয়ে দেয়, বলে কমান্ড হসপিটালে ট্রিটমেন্ট হবে, তোকে 15 দিনের ছুটি দেওয়া হবে, হাজব্যান্ডকে সুস্থ করে ফিরে আসবি। তখন আমার হাজব্যান্ড শেষ, ওরা আমাকে বলেনি। আর আমি ভাবছি কানা খোড়া হলেও আমি ট্রিটমেন্ট করে ঘরে নিয়ে যাব। আমি রোডে এসে, আমি ইউটিউবে আমি নিজে নিজে খবর বার করে দেখেছি, আমাকে কেউ বলেনি। যে অপারেশনে যাওয়া হচ্ছে, এই অপারেশনের ব্যাপারে কিছু জানতেন আগে থেকে? ও আমাকে কিছু বলতো না। আমি কোন জায়গায় কি জিজ্ঞেস করলে বলতো কেন, কি দরকার, তুমি কি জায়গায় চিনবে, আমি ভালো আছি এটাই জেনে রাখো। ও আমাকে কথা বেশি বলতো না, কোনো জায়গায় গেলে খালি মেসেজ করতো আমাকে কোনো জায়গার নামও বলেনি। কবে দেখা, মানে শেষ ওনার সাথে সামনাসামনি দেখা হয়েছিল কবে? 1-1.5 মাস আগে ছুটিতে এসেছিল, তখনই হয়েছিল। প্রথমে ছুটিতে আমরা এখানে গ্রামের মেলাতে আসি, তারপর আগ্রাতেও 1 সপ্তাহ 10 দিন থাকি, তারপরও আমাদের রেখে চলে যায় কাশ্মীরে। বুঝতেই পারছো সুমনদা যে এই মুহূর্তে যে ধাক্কাটা এই গোটা পরিবার, এলাকার মানুষজন, তার বন্ধু বান্ধব প্রতিবেশীরা পেয়েছেন, তা সামলে ওঠার মতো সময়টা এখনো তারা পাননি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সেটাই তো স্বাভাবিক সন্দীপ। আমি শুধু ভাবছিলাম এইটাই হচ্ছে স্পিরিট অফ ইন্ডিয়া। আমি বলছি ধর্মের ভিত্তিতে যারা মানুষে মানুষে বিভাজন করে, একটা সপাট জবাব এই ঝন্টুর গোটা জীবনটা, তাদের পরিবারের কথা, যারা ভাবে, যারা বলে, যারা ধর্মের ভিত্তিতে কে সাচ্চা ভারতীয় আর কে সাচ্চা ভারতীয় নয়, তাদের সপাট জবাব দিচ্ছে এই পরিবারটা এবং ঝন্টুর এই গোটা জীবন। এই ঝন্টু আলী শেখরা দেশের জন্য জীবন দিচ্ছে। আর ওই জঙ্গিরা যারা বলে তারা নাকি ইসলামের জন্য লড়াই করছে, কোল খালি হলো কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষের, সৎ মানুষের, কিছু সাচ্চা ভারতীয়র।
আমি ঠিক এই জায়গাটা বলার চেষ্টা করছি। ওই কলমা পড়ে যারা মানুষে মানুষে ভেদাভেদ করে হিন্দু খুঁজে নিয়ে গুলি চালায়, আজকে তাদের সঙ্গে দেশের হয়ে লড়াই করতে গিয়ে ঝন্টু শেখরা প্রাণ দিচ্ছে। তাদের সবাইকে আমাদের কুর্নিশ, মানুষে মানুষে ভেদাভেদ করবেন না। আমি দেখব যে এই ঘটনা নিয়ে আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন। তমাল রায় লিখছেন, ভারতের 3 বাহিনীর শক্তি প্রদর্শন কড়া পদক্ষেপের ইঙ্গিত বহন করছে। আভাস দাশগুপ্ত লিখছেন, সব যখন জানাই ছিল তাহলে এরকম ট্যুরিস্ট স্পটে ন্যূনতম নিরাপত্তা ছিল না কেন? গৌতম বাগুই লিখছেন, জঙ্গি দমন ভারতের জন্য অত্যন্ত জরুরি, এরা সমাজের ভাইরাস। সৌগত বিশ্বাস লিখছেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো কথা নয়, এবার কাজে জবাব দিক ভারত। দেবশ্রী চট্টোপাধ্যায় লিখছেন, জঙ্গি হামলায় আর কত সাধারণ মানুষ বলি হবে, এবার শেষ করতে হবে। আর ঠিক এইখান থেকে জানিয়ে হয়তো রাজ্য স্তরে রাজনৈতিক বিতর্কের প্রচুর অবকাশ ছিল, কিন্তু বিশ্বাস করুন এই ঝন্টুর বাড়ির খবরটা আপনাদের সামনে লাইভ দেখানোর পর আর সে নিয়ে যাওয়ার ইচ্ছে করছে না। কিন্তু আজকে জাতীয় মহিলা কমিশন কড়া রিপোর্ট দিল। তারা তাদের রিপোর্টে লিখছে মুর্শিদাবাদ নিয়ে, The committee observed a complete breakdown of administrative machinery and governance in Murshidabad district ইত্যাদি ইত্যাদি। কঠোরতম শব্দে নিন্দা করা হচ্ছে মুর্শিদাবাদের ঘটনা। নিঃসন্দেহে এ নিয়ে পরবর্তী সময় আমরা আলোচনা করব, কিন্তু তার আগে এই প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো, তারপর আবার এই আলোচনায় ফিরব। দেখুন, বাবা ছেলেকে বাড়ি থেকে বের করে এনে খুন, ভাঙচুর, লুট, অগ্নিসংযোগ। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে হিংসার আগুনে জ্বলে ওঠে মুর্শিদাবাদ। জঙ্গিপুর যখন জ্বলছে তখন পুলিশকে দোকানের মধ্যে লুকোতেও দেখা যায়। বহু জায়গায় পুলিশ হামলার বহু সময় পরে পৌঁছেছে বলে ভয়ঙ্কর অভিযোগ ওঠে। সেই দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হলো। সাবজেক্টেই স্পষ্ট লেখা, পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি মানুষের অবিশ্বাস। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে বলা হয়েছে, মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আগে থেকে গোয়েন্দা তথ্য ছিল, চাপা টেনশনও ছিল। তারপরও রাজ্য সরকার আগে থেকে পদক্ষেপ নিতে ব্যর্থ হয় এবং নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল। হিংসার ধরন দেখে মনে হয়েছে তা ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত। ধর্মীয় মৌলবাদীদের উপস্থিতিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে কমেছে। সেখানে একটি পয়েন্টে এও বলা হয়েছে, পুলিশ দাঙ্গাবাজদের প্রতি নরম ছিল। এই ধারণার ফলে অবিশ্বাস আরও বেড়ে গেছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায় রাজ্য পুলিশের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। তারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর জন্য বিএসএফ অথবা সিআরপিএফ এর ক্যাম্প তৈরির দাবি জানিয়েছে। এরই মধ্যে মুর্শিদাবাদের ধুলিয়ানে বাবা ছেলে খুনের ঘটনাতেও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এখনো অবধি 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ, আর তাদের প্রত্যেকের বাড়ি ঘটনাস্থল থেকে মেরে কেটে 200 মিটারের মধ্যে। অর্থাৎ নিহতদের বাড়ির একেবারে কাছাকাছি থাকতেন খুনে অভিযুক্তরা। ধুলিয়ানের জাফরাবাদে এই বাড়ি থেকে টেনে বার করে থেতলে কুপিয়ে খুন করা হয় 70 বছরের হরগোবিন্দ দাস এবং তার ছেলে 40 বছরের চন্দন দাসকে। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দিলদার নাদাব, কালু নাদাব, ইনজামামুল ইসলাম এবং জিয়াউল হককে। ঘটনাস্থলের ঠিক পাশেই রয়েছে শুলিপাড়া, সেখানেই বাড়ি ধৃত জিয়াউল হকে। যে জিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ি ঠিক এটাই। এই ঘটনায় এখনো পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে জিয়াউলের বাড়িও ঠিক জাফরাবাদের যে গ্রামে এই ঘটনা ঘটেছে তার পাশেই। স্থানীয়রা বলছেন, জিয়াউল এখানে অন্তত 10 বছর ধরে থাকতেন। আমরা এসে দেখছি ওরা এখানে থাকে, 10 বছর হয়ে আলো এসেছে। ধৃত জিয়াউলের একটি বাড়ি পরেই এই ঘটনায় ধৃত ইনজামামের বাড়ি। আরও একজনকে গ্রেপ্তার করা হয়, তার নাম ইনজামাম ইসলাম। ঠিক যে বাড়ির সামনে আমরা রয়েছি জাফরাবাদের যেখানে ঘটনাস্থল, সেখান থেকে ঠিক 200 মিটার দূরত্বেই তার বাড়ি। ধুলিয়ানে যেখানে বাবা ছেলেকে খুন করা হয় তার ডান দিকে একটা ছোট মাঠ পেরোলেই নাদাব পাড়া। এখানেই বাড়ি ধৃত 2 ভাই দিলদার নাদাব এবং কালু নাদাবের। এখানে 2 জনকে কুপিয়ে খুন করা হয়েছে। সেখান থেকে আনুমানিক প্রায় 100 থেকে 150 মিটারের মধ্যেই এই যে বাড়ি, এই বাড়ির দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢুকে 2 জনকে গ্রেপ্তার করে, একটি এই বাড়ি থেকে এবং পাশের বাড়ি থেকে আরেকজনকে। যে 2 জনকে গ্রেপ্তার করে তারা 2 জনে পরিচয় 2 জনের ভাই। ধৃত 2 ভাইয়ের বাবা জানিয়েছেন তাদের জন্ম এখানেই। কত বছর ধরে দিলদার এখানে থাকে? এটা হচ্ছে সৃজন, এখান থেকে জন্ম। আর দিলদার ছাড়াও কালু যাকে গ্রেপ্তার করেছে আপনার ছেলে, সেও জন্ম এখানে, জন্ম থেকেই এখানে, সব এখানে। অর্থাৎ পুলিশই যাদের গ্রেফতার করেছে প্রত্যেকের বাড়ি 150 থেকে 200 মিটারের মধ্যে।
সবাই এলাকার আশেপাশেই থাকে? এলাকারই সব আশেপাশের। স্থানীয় থেকে ধৃতদের পরিবারের সদস্য সকলেই বলছেন কারো জন্ম এখানে, কেউ 10 বছর ধরে এখানে থাকেন। এরই মধ্যে দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে 2 পুলিশ জেলার এসপি বদলের নির্দেশ দেওয়া হলো। সরানো হলো জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়কে। তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের কমান্ড্যান্ট পদে সরানো হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার নতুন এসপি করা হয়েছে অমিত কুমার শাহকে, যিনি কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক পদে ছিলেন। সরানো হয়েছে মুর্শিদাবাদের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবকেও। তাঁকেও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ নারায়ণী ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। তার জায়গায় মুর্শিদাবাদের পুলিশ সুপার করা হয়েছে কুমার সানি রাজকে। তিনি রানাঘাট পুলিশ জেলার এসপি ছিলেন। যদিও নবান্নের তরফে দাবি এটা রুটিন বদল। আবির দত্ত, ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজই মুর্শিদাবাদ আর জঙ্গিপুর পুলিশ জেলার এসপি বদলের নির্দেশ দিয়েছে সরকার। এক্ষুনি দেখলেন আপনারা। আপনাদের মনে থাকবে যে জঙ্গিপুরে ওয়াকফ বিক্ষোভের সময় যেভাবে পুলিশ কর্মীদের দোকানে লুকিয়ে পড়ার ছবি সামনে আসে তা নিয়ে তোলপাড় হয়েছিল রাজনীতি। আবার সেই পুলিশই যখন শিক্ষক আন্দোলনে লাথি চালায় তা নিয়েও বিস্তর জল ঘোলা হয়েছে। কোথাও নিষ্ক্রিয়, কোথাও অতি সক্রিয় পুলিশের এই একই অঙ্গে এত রূপ নিয়ে অ্যানিমেশনে একটু রসিকতা। আর তার জন্য আবার ওই গুন্ডা বদমাইশদের ছেড়ে আমাদের নতুন কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।